আমি মেসে ঘুমাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। আমিও না দেখে রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? হ্যালো অন্তর, আমি আদিব বলতেছি। কি রে ভাই, তুই কই? মেসে কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? শালা তুই মেসে, আর এদিকে সাইমার বিয়ে। তো তো মানে শালা এতদিন তার জন্য পাগল ছিলি, আর আজ কি হলো তোর? আরে ভাই, আমি তার জন্য পাগল ছিলাম ঠিকই, কিন্তু সে আমাকে দু চোখে দেখতে পারে না। আর সে আমাকে কাল রাতে বলে দিছে, যদি আমি তার সামনে আসি তাহলে সে আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দিবে। আর আমাকে বলছে ভুলেও আমি তার বিয়ের বাধা হয়ে না দাঁড়াই। সে তো তোকে এইসব তোর সম্পর্কে না জেনে বলছে, আর তুইও মেনে নিলিম। ভাই দেখ, ফোন রাখ, এই টপিকে কথা বলতে চাচ্ছি না। বাই বলে ফোনটা কেটে দিলাম। ফোন রাখতে যাব তখনই আবার ফোন। তবে এবার তানভীর ফোন দিছে। হ্যাঁ তানভীর, বল। শালা খবর কিছু রাখিস? আর সাইমার বিয়ে জানিস তুই? জানি। জানি মানে? আর তুই কিছুই করবি না? শালা নিজের ভিতরের ভালোবাসাটাকে এখনো আড়াল করে রাখবি? দেখ ভাই, আমার ভালোবাসা হচ্ছে একতরফা ভালোবাসা। আর তাছাড়াও সাইমা আমাকে দেখতেই পারে না, আমাকে ঘৃণা করে। তাই আমিও আর আমার ভালোবাসার মানুষের সুখটা ছিনিয়ে নিতে পারবো না। সে যেখানে সুখী থাকবে সেখানেই যাক, তার সুখে আমার সুখ। তার মানে তুই নিজের সেই ভালোবাসাটাকে এভাবে অন্য কারো হতে দিবি? তোর ভালোবাসার মূল্য দিবি না? আরে, আমার ভালোবাসার মধ্যে হচ্ছে সাইমার সুখ। আর তাছাড়াও শুনিস নাই, মধ্যবিত্তদের জন্য ভালোবাসা নয়। তাই আমিও আর সাইমার সামনে অপরাধী হতে পারবো না। সে তার মতো থাক আর আমিও আমার মতোই থাকি, সেটাই দুজনেরই জন্য ভালো হবে। তাই ভাই, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আর প্লিজ আমাকে এই টপিক নিয়ে আর জ্বালাইস না ভাই, বলে ফোনটা কেটে দিলাম। আসলে খুব সহজেই মুখে বলে দিলাম তাকে আমি ভুলে যাব, কিন্তু আমি যে সাইমাকে মন থেকে ভালোবেসে ফেলছি, কিন্তু কিছুই করতে পারবো না, কারণ আমি তার সামনে এখন অপরাধী। সে আমাকে দু চোখে দেখতে পারে না, ঘৃণা করে আমাকে। আমিও এখন এখানে থাকলে সাইমার কথা মনে করে শান্তিতে থাকতে পারবো না। তাই চিন্তা করলাম কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসি, আপনজনদের সাথে মন হালকা হয়ে যাবে। আর যদি এখানে থাকি তাহলে আদিব, তানভীর আমাকে এই বিষয়ে বারবার মনে করিয়ে কষ্ট দিবে, আর সাইমার স্মৃতিগুলো আমাকে কষ্ট দিবে। যদি নিজেকে সাইমার স্মৃতিগুলো থেকে মুক্ত করতে চাই তাহলে এখান থেকে কয়েকদিনের জন্য চলে যাওয়াই ভালো। তাই সিদ্ধান্ত নিলাম বাড়ি যাব। নিজের মনের কষ্টগুলোকে মনের মধ্যে চেপে ব্যাগ গুছিয়ে নিলাম। তারপর ম্যাসের রুমে তালা দিয়ে চলে গেলাম বাস স্টেশনে। সেখানে গিয়ে টিকিট নিলাম চট্টগ্রামের জন্য। এরপর বাসে উঠে গেলাম। কিছুক্ষণ পরে বাসটা ছাড়ে গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা হয়তো বুঝে গেছেন সাইমাকে, তবুও যেতে যেতে আপনাদের আমার আর সাইমার কাহিনীটা বলি। আরেকটু ফ্ল্যাশ থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির সামনে যেতেই খুব খুশি হতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন ভার্সিটি আসলাম তাই খুশি আমি। আসলে তা নয়, খুশি হলাম নিজের শহর থেকে বেরিয়ে অন্য শহরে আসলাম সেটার জন্য। আসলে একটা শহরে থাকতে থাকতে তার অনেক কিছু জেনে গেছি, আর আমি চাইতাম নতুন নতুন শহরে গিয়ে ঘোরাঘুরি করতে, কিন্তু যেতে পারতাম না, কারণ বাসায় থেকে পারমিশন দিত না। তারা মনে করতো পারমিশন দিলে আমিও হাওয়া হয়ে যাব, কিন্তু আজ দিতেই হলো তাদের, কারণ কলেজ লাইফ কমপ্লিট, এখন ভার্সিটি লাইফ স্টার্ট। তাই আমিও পরিবারকে বলি পুরানো শহরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাই, তাই তাদের বলি ঢাকা যাব আর সেখানে পড়াশোনা করব। আসলে পরিবারের কাছে থাকলে ফাইজলামি করতে পারবো না, কিন্তু দূরে থাকলে আমাকে কে আটকাবে? ভার্সিটির ভিতরে যেতে লাগলাম। যেতে যেতে নিজের পরিচয়টা দিয়ে দেই। বরাবরের মতো আমি আপনাদের ওবায়দুর রহমান অন্তর, মধ্যবিত্ত পরিবারের ছেলে। পরিবারের আমি আব্বু, আম্মু আর তিহা মানে আমার বোন থাকি। বোন মাত্র ক্লাস 8-এ পড়ে, আর আমি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। আমি ভিতরে যেতে যেতেই হঠাৎ একটা ধাক্কা খেলাম, আর সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। সাথে যার সাথে ধাক্কা খেলাম সেও মাটিতে পড়ে গেল, আর বলতে লাগে, এই কানা, দেখে চলতে পারিস না? আমি মেয়েটার দিকে তাকালাম, সে আমাকে কানা বলতেছে, অথচ সেই চশমা পরে আছে। আমি উঠেই, আমাকে কানা বলতেছেন আর আপনি চশমা পরে আছেন, এ কেমন বিচার? আপনার নিজেরই তো 4 চোখ, আবার অন্যকে কানা ডাকেন? কি? আমাকে কি বললি তুই? আমি 4 চোখ? আরে আজব, কানের কি প্রবলেম আছে নাকি আপনার? কি বললি তুই? দাঁড়া, দেখাচ্ছি। বলে আমার কলার ধরে আমার কাছে চলে আসে, তবে একটু বেশি কাছে। বাসকার পাগলি, ইতনা পাস মাত আও, কুছ কুছ হোতা হ্যায়। সাথে সাথে সে আমাকে ছেড়ে দেয় আর বলে,
বেয়াদব না, আমার সাথে ফ্ল্যাট করতেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। তারপর সে রিহান বলে চিৎকার দেয়। আর কিছুক্ষণ পরে একটা ছেলে মেয়েটার কাছে আসে আর বলে, কি হয়েছে নিধি, আমাকে ডাকলি কেন? ও তাহলে মেয়েটার নাম নিধি আর ছেলেটার নাম রিহান। রিহান, আমাকে এই ছেলেটা চার চোখ আর বয়রা বলেছে। এই ছেলে, তোর সাহস তো কম না, তুই নিধিকে চার চোখ বলছিস? আরে ভাই, আগে কথাটা শুনুন। আমি ভার্সিটিতে আসতে না আসতেই ওনার সাথে ভুলে ধাক্কা খেলাম, আর উনি কিনা আমাকে কানা বলতেছে, অথচ সেই চশমা পড়ে আছে। যদি আমাকে সুন্দর করে বলতো তাহলে আমি এমন কিছুই বলতাম না, কিন্তু আমাকে কানা বলছে। এখন আপনি আমার জায়গায় হলেও সেম কাজ করতেন। তুই এখন নিধিকে পা ধরে ক্ষমা চা, না হলে কিন্তু কপালে দুঃখ আছে তোর। ভাই, এটা তো অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনি বলতেছেন পা ধরে ক্ষমা চাইতে, কিন্তু এটা তো সম্ভব না। দোষ দুজনের, তাহলে পা ধরে আমি কেন ক্ষমা চাবো? যদি বলতেন সরি বলতে, সেটা না হলে বলে দিতাম, কিন্তু পা ধরে ক্ষমা চাবো, এটা কেমন কথা? ওই, ক্ষমা চাবে কিনা সেটা বল। রেগে আমার কলার ধরলো সে। সাথে সাথে প্রিন্সিপাল স্যার আসে আর রিহানকে আমার কলার ধরতে দেখে স্যার বলে, এই বেয়াদব ছেলে, ছেলেটার কলার ধরে আছিস কেন? কলার স্যার? স্যার, এই ছেলেটা নিধিকে কানা বলছে। সেটা না হয় আমাকেই বলতা, আমি একটা ব্যবস্থা করতাম, কিন্তু গুন্ডামি করতেছো? এটা কি তোমাদের পার্সোনাল ভার্সিটি নাকি? আর তোমাদের আমি ভালো করেই চিনি। নতুনদের র্যাক দেওয়ার জন্য কি কি করতে পারো তা আমার জানা আছে। তোমাদের নামে আগেও অনেক রিপোর্ট পাইছি। তোমরা আমার অফিসের সামনে অপেক্ষা করো, আমি আসতেছি। নিধি রিহান চুপ হয়ে গেল আর চলে যেতে লাগলো। থ্যাংক ইউ স্যার, না হলে ওরা আমার হাল খারাপ করে দিত। মিথ্যা বললাম, আসলে আমার র্যাক দিতে গিয়ে সেই র্যাগের শিকার হইতো। যদি স্যার না আসতো তাহলে তো হয়েছে। নাম কি তোমার? মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। মাশাল্লাহ, নামটা তো অনেক সুন্দর। কোন ইয়ারে পড়ো? স্যার ফার্স্ট ইয়ারে, ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, কিন্তু স্যার ক্লাসরুম চিনি না। তারপর প্রিন্সিপাল স্যার তানভীর বলে ডাক দেয়, সাথে দুটো ছেলে আসে। আসসালামু আলাইকুম স্যার, ডাকছেন? তানভীর, ও তোমাদের সাথে, ওকে তোমাদের ক্লাসে নিয়ে যাও। ও ছেলেটার নাম তাহলে তানভীর, তবে পাশেরটার নাম কি? ওকে স্যার। তারপর আমাকে বলে, ভাই চলো আমাদের সাথে। তারপর তাদের সাথে যেতে লাগলাম। হঠাৎ অন্য ছেলেটি বলে ওঠে, হ্যালো ভাই, আমি আদিব। আর আমি তানবীর। আর আমি অন্তর। দেখ ভাই, আমরা একই ইয়ারে আর একই ডিপার্টমেন্টে পড়ি, তাহলে আমাদের নাম ধরে ডাকবা কেন? আর তুই করে বলবা, কারণ ভাই তুমি করে বললে বেশি হয়ে যায়, আর তুই করে বললে বন্ধুত্ব গভীর হয়। ওকে, তাহলে তোমরাও আমাকে তুই বলবা আর ফ্রেন্ডলি বিহেভ করতে পারবা। তাহলে দোস্ত হয়ে গেলাম ফ্যান। তারপর তিনজনে ক্লাসে গিয়ে পিছনের সিটে বসে গেলাম। আসলে আমি ব্যাক বেঞ্চার, তাই পিছনে আমার বসতে ভালো লাগে। আমরা কথা বলতেছি, এমন সময় লেকচারার স্যার আসে। গুড মর্নিং এভরিবাডি, কেমন আছে সবাই? ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো। তোমাদের মাঝে একজন আসার কথা, সে কি এসেছে? জি স্যার, আমি আসছি। নাম কি তোমার? জি, আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। বা, খুব সুন্দর নাম তো, কিন্তু পেছনে বেঞ্চে বসেছো কেন? এম নেই স্যার। তো স্টুডেন্ট অন্তর আজ থেকে তোমাদের সাথে এই ভার্সিটিতেই থাকবে, অনার্স কমপ্লিট করবে। আশা করি তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব রূপে আচরণ করবে, কেমন? তারপর স্যার ক্লাস করাতে থাকে আর আমরা মনোযোগ সহকারে ক্লাস করতে থাকি। ক্লাস শেষ হতেই তানভীর বলে ওঠে, দোস্ত চল ক্যান্টিনে যাব। ওকে চল। তারপর তাদের সাথে ক্যান্টিনে যেতে লাগলাম। ক্যান্টিনে গিয়ে আমরা একটা টেবিলে বসে পড়ি। মামা, কি খাবি বল? আছেটা কি এখানে সেটা আগে বল। বার্গার, চিকেন রোল, ভেজিটেবল রোল, সিঙ্গারা, সমোসা আছে। আচ্ছা, বার্গার নিয়ে আয়। ঠিক আছে। তারপর আদিপ উঠে যায় বার্গার আনতে। তানভীর, ওই দুইটার কেস কি বলতো? কেন দুইটা? আরে কি জানি নাম, ও হ্যাঁ, নিধি আর রিহান। তারা দুইটা ফ্রেন্ড, আর আমাদের ভার্সিটিতে রেগার নামে চিনে। নতুন পোলাপাইন আসলেই হয়েছে তাদের কান্না করাই ছাড়ে। তাই তো প্রিন্সিপাল স্যার এদের উপর খেপে আছে। আমরা কথা বলতেছি, এমন সময় আদিপ 3টা বার্গার আর 3টা 7 আপ নিয়ে আসে। নে দোস্ত,
হগল খাওয়া শুরু করে দাও। আমরা মজা করে খাচ্ছি আর কথা বলতেছি। হঠাৎই কেউ একজন আমাকে ঠাস করে থাপ্পড় মারে। আমি থাপ্পড়টা খেয়ে থ হয়ে গেলাম। কিন্তু আমি তো নতুন, আর আমাকে কেউই চিনে না। তাহলে কে আমাকে মারবে? আমিও গালে হাত দিয়ে দাঁড়িয়ে যাই আর পিছে ঘুরে দাঁড়াই। আমি দেখলাম একটা হিজাব করা মেয়ে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব, তখনই সে বলে ওঠে, লুচ্চা পোলা বেয়াদব লম্পট, বাসায় কি তোর কোনো শিক্ষা দেয়নি নাকি? হ্যাঁ, আরে আপু, আমি কি করলাম? আপনি আমাকে মারলেন কেন? নেকা সাজিস তাই না? ভার্সিটি এসেই মেয়েদের ইফটিজিং করিস আর আমাকেও বাজে চিঠি দিস তাই না? তোর ঘরে কি মা বোন নেই? আপু, কিসের চিঠির কথা বলতেছেন আপনি? আর আমি আপনাকে কবে চিঠি দিলাম? আমি তো আজ নতুন আসলাম, আর আমি কখনই বা মেয়েদেরকে টিজিং করলাম? তুই ওই মেয়েটাকে ইফটিজিং করিস নাই? আমি দেখলাম মেয়েটা নিধির দিকে ইশারা করে আছে। আমার বুঝতে বাকি রইল না নিধি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপু, আপনি আগে আমার কথাটা শুনুন। এই লুচ্চা পোলা, তুই ওই ছেলেটাকে ধমক দিয়ে বলিস নাই আমার চিঠি দিতে? এবার দেখলাম একটা ছেলের দিকে ইশারা দিল, তবে আমি তাকে চিনি না। আপু, আপনি আমার সাথে আসুন, এখনই এদের সামনে চলুন। চল তাহলে। তারপর ওইগুলোর সামনে গেলাম। মেয়েটা যে ছেলেকে ইশারা করছে, আমি তাকে জিজ্ঞাসা করতে লাগলাম, এই ভাইয়া, আমি আপনাকে কখন এই চিঠিটা দিলাম? ভাইয়া, আপনি আমাকে গেটের কাছে আসতেই তো এই চিঠিটা দিলেন ভাই। আমি তো আমার কাজ করছি তো। আমি এই আপুটাকে আপনার কথা মতো চিঠিটা দিলাম তো ভাই। ভাই, মিথ্যা কথা বলতেছেন কেন? আমি আপনাকে চিনি না, তাহলে আপনাকে চিঠি কেন দিব? দেখুন ভাই, মিথ্যা বলবেন না। এই বেয়াদব ছেলে, এই ছেলেকে ফোর্স করছিস কেন? চুরি তো চুরি, আবার চীনা চুরি না? আমি নিধিকে বললাম, আপু, আমি আপনাকে কখন ইফটিজিং করলাম? বরং আপনারাই তো আমার সাথে খারাপ ব্যবহার করলেন। তাহলে কেন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন? নিধি কান্না করতে করতে, সাইমা, এই ছেলেটা আমাকে অনেক বাজে বাজে কথা বলছে। আর আমি যখন বলছি আমার বন্ধু আসলে তোর 12টা বাজাবে, কিন্তু সে আমাকে বলছে আরে তোমার বন্ধুকে তো আমি অফার দেওয়ার সাথে সাথে রাজি হয়ে যাবে, না হলে তুলে নিয়ে যাব তাকে। তার মানে মেয়েটার নাম সাইমা। নামটা সুন্দর আছে, কিন্তু আস্ত একটা লেডি ডন। নিধির কথা শোনার সাথে সাথে সাইমা আমাকে আরো একটা ঠাস করে থাপ্পড় দেয় আর বলে, এই লুচ্চা পোলা বেয়াদব, তোকে তো এখন জুতা দিয়ে পেটাতে ইচ্ছে করতেছে। কি মনে করেছিস তুই নিজেকে? হ্যাঁ, এখন থেকে যত পারিস মেয়েদের থেকে দূরে থাকিস, না হলে তোর কপালে দুঃখ আছে। তারপর সাইমা নিধিকে আর ছেলেটাকে নিয়ে যেতে লাগে। নিধি আর ছেলেটা পিছন ফিরে আমাকে দেখে একটা হাসি দিল। আমার বুঝতে বাকি রইল না এটা তাদের প্ল্যান ছিল। হঠাৎ রিহান আমার কাছে আসে আর বলতে লাগে, কি রে, কেমন দিলাম? কেমন লাগলো তোর? ভাই, আমি তো আপনাদের কিছুই করি নাই, তাহলে কেন এমন করলেন? তোর জন্য প্রিন্সিপাল আমাদের কথা শোনাইছে, আর আমরা এমনি এমনি তোকে ছেড়ে দিলাম একেবারে ভিলেন বানায়া। আমাদের সাথে লাগতে আসিস না। এখন ট্রেলার দেখে এলাম, পরে পিকচার দেখাবো। ঠিক আছে, যখন তুমি খেলাটা শুরু করে দিলা, আমিও এবার খেলা শেষ করব। আর যাই করতা, কিন্তু একটা মেয়েকে দিয়ে আমাকে অপমান করাইলা। এবার আমিও দেখাবো এই অন্তর কি জিনিস। দেখা যাবে তুই কি করতে পারিস। বলে সে চলে যেতে লাগলো, আর গোটা ভার্সিটি ফ্রিতে তামাশা দেখলো। আমি চিন্তা করলাম অন্তত এই জায়গায় ভদ্র থাকবো, কিন্তু না, তা এই মানুষগুলো আমাকে ভদ্র থাকতে দিবে না। ফাইন, তোরা যেমন কুকুর হবি, আমিও তেমন মুগুর দিতে প্রস্তুত থাকতে হবে। আমারও মেজাজ এখন 440 হয়ে আছে, তাই এখানে না থেকে চলে গেলাম ম্যাচে। ম্যাচ আমি আগে থেকে ঠিক করে রাখছিলাম। আমি একাই একটা রুমে থাকি, আর আমার রুমটা বাড়ির সাইডেই, যার জন্য এটাতে আমি একাই থাকি। রুম পার্টনার লাগে না, বলতে গেলে আমি একাই ভাড়া দিয়ে থাকি রুমটায়। আজ মোডটা ফুল খারাপ হয়ে গেল, কিছুই করি নাই, উল্টা মিথ্যা অপরাধী হয়ে গেলাম। না, এগুলোকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না।
এর পাল্টা জবাব দিতে হবে। আর মেয়েটা আমাকে একটা কথা বলতে দিল না, শুধু গাল বাজাইছে। মেয়েটারে কিছু একটা করতে হবে, কিন্তু আমি মেয়েদের কিছুই করতে পারবো না, কারণ মেয়েদের আমি মন থেকে রেসপেক্ট করি না ভাই। এইসব নিয়ে পরে চিন্তা করব, আগে কিছু রান্না করে নেই, না হলে দুপুরে না খেয়ে থাকতে হবে। তারপরে চলে গেলাম রান্না করতে। কোনো মতে ভাত, ডাল আর আলু ভর্তা করলাম। তবে আর যাই বলেন, এটা আমার ফেভারিট খাবার। তারপর খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে রুমে তালা দিয়ে চলে গেলাম বাহিরে। সকালের কাহিনীটা এখনো মাথায় তেমন আসতেছে না। যাক, ভালোই হইল। আর আমি চাইও না কোনো ঝামেলায় নিজেকে জড়াতে। থাক, তাদের কিছুই করব না। একদম শান্তশিষ্ট থাকতে হবে আমাকে। তবে আর যাই বলি, মেয়েটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো। কিন্তু আমি দোষ ছাড়াই মেয়েটার কাছে এখন খারাপ হয়ে গেলাম। এখন তো কথাও বলতে পারবো না, না হলে তো তাকে খুব সহজে পটিয়ে ফেলা যেত। না, এটারই পটাবো আমি। হাঁটতে হাঁটতে একটা টং এর দোকানে চলে আসলাম। তাই চিন্তা করলাম এক কাপ রং চা খাওয়াই চাই। আমি দোকানের বেঞ্চে বসে পড়ি আর বলি, চাচা এক কাপ রং চা দেন তো। আচ্ছা, দিচ্ছি। চাচা চা বানাচ্ছে, আর আমিও বসে বসে আশেপাশের দৃশ্য উপভোগ করতে লাগলাম। এই নেন আপনার চা। আমি চাচার থেকে চা নিয়ে চাতে চুমুক দিতে লাগলাম আর আশেপাশের দৃশ্য উপভোগ করতে লাগলাম। চা শেষ করে চাচাকে চায়ের বিল দিয়ে বলে গেলাম আবার হাঁটতে। হাঁটতে হাঁটতে মাগরিবের আজান দিয়ে দিল, তাই আমিও চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে চলে গেলাম মেসে। এরপর সেখান থেকে হালকা পাতলা নাস্তা করে নেই আর পড়তে বসি। পড়ার পাশাপাশি একটু ফেসবুকিং তো চলতেছেই। হঠাৎ লক্ষ্য করলাম একটা আইডির দিকে। আইডিটার নাম হলো আয়েশা আক্তার সাইমা। আমিও সেই প্রোফাইলে ঢুকে যাই, কিন্তু শালার প্রোফাইল লক। তার নিকনেম চকলেট পাগলি। আমার বুঝতে বাকি রইল না এটা সাইমার আইডি, কারণ সাইমার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। তাই আমি চিন্তা করলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। পরে মনে পড়লো রিয়েল আইডি থেকে পাঠালে ঝুলেই থাকবো, কারণ সে আমাকে একটা খারাপ ছেলে হিসেবে চিনে। তাই মাথায় অন্য চিন্তা আসলো। প্রথমে সাইমার আইডিটার লিংক কপি করে নিলাম। লিংক কপি করার কারণ হচ্ছে আমি সাইমাকে অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিব, তবে আগে আমাকে ফেক আইডি বানাতে হবে। তাই আমিও আইডি বানাতে ব্যস্ত হয়ে পড়ি। আইডির নাম দিলাম পথ হারানো বালক, নিকনেম হৃদয়। আসলে অন্তর আর হৃদয় দুইটা নামের একটাই অর্থ, তাই আমি এই হৃদয় নামটা ব্যবহার করলাম। এরপর সে ফেক আইডিতে ঢুকে সাইমার প্রোফাইল লিংক কপি ছিল সেটা দিয়ে সাইমার প্রোফাইলে চলে গেলাম আর রিকোয়েস্ট দিয়ে দিলাম। পরে মাথায় আসলো সে তো সুন্দরী মেয়ে, তার পিছে অনেক ছেলে লেগেই থাকতে পারে, তাই আমাকেও অন্য একটা কাজ করতে হবে। তাই আমিও মেসেজ দিব, তবে হাই হ্যালো এইগুলো দিতে পারবো না, কারণ মেয়েদের প্রোফাইলে এই ধরনের মেসেজে রিকোয়েস্ট অনেক থাকে। তাই আমিও ভিন্ন কিছু লিখে ট্রাই করেই দেখি। আসলে মেয়েরা হাই হ্যালো এই মেসেজগুলো পেয়ে বিরক্ত হয়ে যায়, তারা একদম ভিন্ন কিছুই চায়। হঠাৎ মাথায় একটা কথা আসে, আমি সেটাই লিখি, আপু আপনি এমন কেন। মেসেজটা লিখেই আমার রিয়েল আইডিতে চলে গেলাম। আসলে আমার ফোনে ফেসবুক, মেসেঞ্জার, এফবি লাইট, মেসেঞ্জার লাইট চারোটাই আছে, তাই শর্টকাট ভাবে একসাথে দুইটা আইডি ব্যবহার করা যাবে। কিছুক্ষণ পরে আমার মেসেঞ্জারে নোটিফিকেশনের আওয়াজ শুনি। আমি দেখে থ হয়ে গেলাম, কারণ সাইমা আমার মেসেজে রিপ্লাই দিছে। আমি কেমন আর কে আপনি? হ্যাঁ, আমি কে সেটা না জানলেও চলবে, কিন্তু আপনি এত সুন্দরী কেন সেটা বলেন। আপনার জন্য শান্তিতেও কি এফবি চালাতে পারবো না নাকি? যতবার আপনার প্রোফাইল আমার সাজেশন থেকে রিমুভ করি ততবার তা আবার চলে আসে। আর ক্রাশ খাইতে ভালো লাগতেছে না। এত সুন্দরী কেন আপনি? আপনার জন্য ভার্সিটিতেও শান্তিতে থাকতে পারি না, যেখানে যাই সেখানেই আপনাকে দেখি। আপু হিজাব করেন ভালো কথা, একটু মুখটাও কাল থেকে ঢেকে রাখিয়েন প্লিজ। আর ক্রাশ খাইতে ভালো লাগে না। বাচ্চা ছেলে জান নিবেন নাকি? আমার নাম নিকনেমে দেওয়া আছে, কিন্তু আপু প্লিজ কাল থেকে নিজের চেহারাটা ঢেকে রাখবেন। আপনি তো দেখি ভারী মজার মানুষ। আচ্ছা, আপনি কোন ইয়ারে?
বললে চাকরি থাকবে না। আচ্ছা, আমি নেট অফ করতেছি, আমার পড়া আছে, ভালো থাকবেন বলে নেট বন্ধ করে দিলাম। আসলে আমি এমন করার কারণ হলো মেয়েটাকে প্রথমে নিজের কমেডিয়ান ট্যালেন্ট দিয়ে নিজের প্রতি আকর্ষিত করব। আর একটা মনের কথা বলি, প্রত্যেক মেয়েই কমেডিয়ান মানুষদের সাথে কথা বলতে পছন্দ করে। আমি সাইমাকে অর্ধেক কথা বলে নেটটা অফ করে দেই, কারণ এখন আমি বেশি কথা বললে আমার প্রতি তার ইন্টারেস্ট চলে যাবে। প্রথম দিয়ে একটু ফান করলাম আর অর্ধেক কথা বলে নেট অফ করে দিলাম। এখন আমি শিওর সে আমাকে নিয়ে ভাববে। এটাই তো আমার ট্রিক, মেয়ে নিজের প্রতি আকর্ষিত করার। একটা মেয়েকে প্রথম কয়েকদিন কথা ধরন দিয়ে ইমপ্রেস করবেন আর ফানি ফানি কথা বলে মেয়েটাকে হাসানোর চেষ্টা করবেন। দেখবেন মেয়েটার মনে আস্তে আস্তে আপনার জন্য জায়গা হয়ে যাবে। সে মেয়েটা আপনাকে নিয়ে ভাববে, সে জানতে চাইবে আপনার পরিচয়। কিন্তু এত সহজেই আবার নিজের পরিচয়টা দিয়ে দিয়েন না, অপেক্ষায় রাখবেন। আমিও পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ভার্সিটি। আমি ক্যাম্পাসের দিকে আগাচ্ছি, এমন সময় কেউ একজন আমাকে ল্যাং মেরে ফেলে দিল। আমি ক্যাম্পাসে পড়ে আছি, পিছন ফিরে দেখি রিহান আর নিধি দাঁড়িয়ে আছে আর হাসতেছে। আমার মাথায় রক্ত চড়ে গেল, তবুও কোনো মতে উঠে দাঁড়াই আর বলি, ভাই আমাকে ল্যাং মেরে ফেলে দিলেন কেন? আমি তো এখন কিছুই করি নাই, তাহলে আমাকে ল্যাং মারলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তোর ল্যাং মারতে, তাই মারলাম আর কি। ভাই দেখুন, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না ভাই, আমি সরি বলতেছি কালকের ঘটনাটার জন্য। প্লিজ, আমি আর এইসবে জড়াতে চাই না। না, এইভাবে ক্ষমা চাইলে তো হবে না, পা ধরে ক্ষমা চাইতে হবে। সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাহলে পা কেন ধরবো? তাহলে প্রতিনিয়ত এইভাবেই টর্চার করবো তোকে। যান, যা খুশি করেন বলে চলে যেতে লাগি। তখনই রিহান বলে ওঠে, শালার ডরাইল্লা ভূত, ক্যাথা মধ্যে মত। জানি না কোন মা এই ভিতরে জন্ম দিছে, তার মতো হতভাগী আমার মনে হয় এই দুনিয়াতে কেউ নাই। এবার কথাটা ইগোতে লেগে গেল, আর কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে রিহানকে দিলাম একটা লাথি। আমার লাথিতে সে উল্টে পড়ে যায়। আমার তো এবার মেজাজটা খারাপ হয়ে গেল। এই জানোয়ারের বাচ্চা, কি মনে করছিস তুই আমি চুপচাপ আছি বলে কিছুই করতে পারি না? আর তোর সাহস কি করে হলো আমার আম্মুকে নিয়ে কথা বলার? বলেই দিলাম একটা গালে থাপ্পড়। আমার থাপ্পড়ে রিহানের ঠোঁট ফেটে যায়। আমি আরো একটা দিতে যাব, তখনই তানভীর এসে আমাকে থামিয়ে ফেলে। অন্তর থাম ভাই, ছেড়ে দে একে। তানভীর, এই জানোয়ারের বাচ্চা আমার আম্মুকে নিয়ে কথা বলছে, আমি একে ছাড়বো না। এরপর আদিবও আসে আর তানভীর আদিব মিলে আমাকে টেনে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে সাইমা ভার্সিটি আসে আর জানতে পারে কালকের ছেলেটা মানে আমি রিহানকে মারছি। সাইমার মাথায় রক্ত উঠে যায়। এবার সেই আমাকে খুঁজতে লাগে। এইদিকে আমি অন্তর, আরে ভাই শান্ত হ, দেখ এখানে মারপিট করিস না ভাই, একটু ঠান্ডা হ। শালা আমার আম্মুকে নিয়ে কথা বলবে কেন? আমি তো শান্তই ছিলাম, কিন্তু জানোয়ারটা আমার আম্মুকে হতভাগী বলবে কেন? সে আমার আম্মুকে নিয়ে কেন কথা বলবে? আমরা কি তাদের খাই নাকি পড়ি? আর যাই করতো মানা যেত, কিন্তু আমার পরিবারকে নিয়ে কথা বলবে, সেটা তো আমি মেনে নিব না। শালারে তো আমি এখনই শেষ করে ফেলবো। আরে দোস্ত ছাড় না, তুই যা দিচ্ছি আমার মনে হয় না সে ভুলেও তোর সামনে আসবে। তারপর আদিব আমাকে তার ব্যাগ থেকে পানির বোতলটা এগিয়ে দেয় আর বলে, নে পানি খা আর মাথা ঠান্ডা কর। আমিও সুন্দর করে পানি খেয়ে নিলাম আর নিজেকে শান্ত করতে লাগলাম। কিছুক্ষণ রিল্যাক্স থাকার পর আমার ভিতরে সেই রাগী অন্তরটা শান্ত হলো। ক্যাম্পাসে বসে না থেকে চলে গেলাম 3 হারামির ক্লাসে। সেখানে গিয়ে একদম পিছের দিকে বসি। আমি মাঝখানে সিটে আর আদিব আমার বাম পাশে বসছে আর তানভীর ডানে। আমরা আড্ডা দিচ্ছি। এমন সময় খেয়াল করলাম সেই রিহান আর নিধি আসছে। রিহানরে যে লাথি দিলাম, শালা এখন ল্যাংলাদের মতো করে হাঁটতেছে। আমি তার এই অবস্থা দেখে মনে শান্তি পাচ্ছি, কিন্তু শালাই আমার দিকে তাকায় হাসতেছে কেন? শালার কি লাত্তি খাইয়া
মাথার তার ছিঁড়ে গেছে নাকি? কিছুক্ষণ পর সাইমা আসে, তবে সাথে প্রিন্সিপাল স্যারকে নিয়ে। স্যার, এই ছেলেটা রিহানকে মেরেছে। স্যার, এই ছেলেটার কিছু একটা করুন, না হলে আমার বাবাকে বলবো এই ছেলেটার ব্যবস্থা করতে। অন্তর, আমার সাথে আমার কক্ষে আসো। স্যার কথাটা বলে চলে গেল। এই গুন্ডার বাচ্চা, তোর সাহস কি করে হয় রিহানকে মারতে? নিজেকে কি মনে করেছিস তুই? হ্যাঁ, ভার্সিটি কি তোর একার নাকি? নাকি ভার্সিটি শুধু তোর জন্যই বানিয়েছে? নাকি আমাদের সকলকে নিজের চাকর মনে করেছিস তুই? হ্যাঁ, এই যা ইচ্ছে তাই করে বেড়াবি তুই? এত সাহস আসে কোথা থেকে তোর? আজকে স্যার যদি কোনো ব্যবস্থা না করে তাহলে আমিও তোকে ছেড়ে কথা বলবো না। আমি স্যারকে জিজ্ঞাসা করবো কি দেখে তোকে এই ভার্সিটিতে ভর্তি হতে দিয়েছে, নাকি কোনো এমপি মিনিস্টারের পাঁচটে ভর্তি হয়েছিস এখানে? বেয়াদব জানোয়ারের বাচ্চা, কি কারণে তুই রিহানকে মারলি? রিহান তোকে কাল আমার হাতে মার খেয়েছে, তাই তাকে মারবি তুই? হ্যাঁ, আমি এবার বুঝে গেলাম রিহান আবার আমার বিরুদ্ধে সাইমাকে কথা শোনাইছে আর রাগাই দিছে। কিন্তু আমি সাইমাকে সত্যি বললেও সে বিশ্বাস করবে না, কারণ সে এই জানোয়ার রিহানকে বিশ্বাস করে। তাই আমিও চুপ করে আছি। সাইমা আমাকে অনেকগুলো কথা শোনায় দেয়, আর আমি মাথা নিচু করে প্রিন্সিপাল স্যারের রুমে চলে যাই। স্যার, আসতে পারি? আসো অন্তর। থ্যাংক ইউ স্যার। তারপর ভিতরে গেলাম আর স্যার বলা শুরু করে, অন্তর, তুমি কি রিহানকে মারছো? হ্যাঁ স্যার, মারছি। কিন্তু কেন মারছি সেটা জানবেন? বলতে হবে না, আমি জানি। কালকে তোমাকে সাইমার হাতে মার খাওয়াইছে, সেটার জন্যই তো। না স্যার, তাহলে শুনুন, স্যারকে সব খুলে বলি। অন্তর, তাই বলে গায়ে হাত উঠানোর কি প্রয়োজন ছিল? আচ্ছা স্যার, আমি যদি আপনার মাকে নিয়ে কিছু বলি, আপনি আমাকে এমনি ছেড়ে দিবেন নাকি আমাকে মারবেন? সে আমার আম্মুকে কথা শোনাচ্ছে, আর আমি কি তাকে ধরে সালাম করব নাকি? কাল কি হয়েছে তা আমি বলে যেতে চাইছি, কিন্তু এই জানোয়ারটা আমাকে কথা শোনাচ্ছে। তবুও আমি চুপ ছিলাম। কিন্তু আমার আম্মুকে নিয়ে কথা বলবে আর আমি কেমনে চুপ থাকতাম? তাই বাধ্য হয়ে মারলাম তাকে। আমি জানি, কিন্তু আমি নিধি আর রিহানকে কিছুই করতে পারবো না, কারণ এই ভার্সিটির চেয়ারম্যানের মেয়েকে মানে সাইমার সাথে তারা গভীর ভালো বন্ধুত্ব করে রাখছে, যার জন্য তাদের বিরুদ্ধে কিছু করতে গেলেই সাইমাকে দিয়ে টাইট দিয়ে দেয়। আর এখন তোমাকে যদি ছেড়ে দিই তাহলে আমার চাকরিও ঝুঁকিতে পড়বে। ঠিক আছে স্যার, আপনি যা শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিব, কারণ আমার জন্য অন্য কারো ক্ষতি হোক তা আমি চাই না। তাহলে শুনো, আমার সাথে গিয়ে রিহানকে সরি বলে দিও। জি স্যার। তারপর স্যারের সাথে যেতে লাগলাম। ক্লাসের কাছে যেতেই স্যার বলে, অন্তর, রিহানকে সরি বলো। সরি রিহান ভাই, আমাকে ক্ষমা করে দেন। সাইমার পাশে নিধি সাইমাকে কানে কানে কি যেন বলে। তারপর সাইমা বলে ওঠে, স্যার ক্ষমা চাইতে হলে পা ধরে ক্ষমা চাইতে বলেন। স্যার আমার দিকে তাকায়। আমি বুঝতে পারছি স্যার আমাকে কি বলতে চাচ্ছে। আমিও এবার রিহানের পায়ে ধরে ক্ষমা চেতে লাগলাম। রিহান ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমার এইভাবে ক্ষমা চাওয়া দেখে রিহান, নিধি ভীষণ খুশি হয়ে গেল। যা, তোকে মাফ করে দিলাম। তারপর স্যার আমাদের ভেজাল মিটিয়ে তার রুমে চলে যায়, আর আমিও সিটে গিয়ে বসে পড়ি। আমাকে দেখে সবাই হাসছে, শুধু দুজন বাদে, তারা হলো আদিব আর তানভীর, কারণ তারা আমার সত্যিটা জানে। কিছুক্ষণ পরে লেকচারার স্যার আসে আর ক্লাস করাতে শুরু করে দেয়। ক্লাসটা শেষ করে বেরিয়ে যেতেই রিহান আমার রাস্তা আটকায় আর বলে, দেখলি, লাস্ট পর্যন্ত তোকে পা ধরালামই। তবে আসলে তোদের মতো মানুষদের জায়গা আমাদের পায়ের নিচে, বুঝছিস? আর শোন, যা, আমার জন্য একটা ডার্বি সিগারেট নিয়ে আয়। আমি পারবো না ভাই, আমি সিগারেট পছন্দ করি না। ওই মুখের উপর কথা বলিস তাই না? সাইমাকে ডাকবো? না না, আমি আনতেছি। তারপর চলে গেলাম তার জন্য সিগারেট আনতে। আসলে আমি এখন কিছুই করতে পারবো না, কারণ কিছু করলেই রিহান সাইমাকে উল্টাপাল্টা বোঝাবে, আর সাইমাও প্রিন্সিপাল স্যারের কাছে যাবে আমার ব্যবস্থা করতে। যদি স্যার আমার বিরুদ্ধে অ্যাকশন না নেয় তাহলে স্যারের চাকরি ভোগে, আর আমি চাই না আমার জন্য কারো কোনো প্রকারের ক্ষতি হোক। আমি টঙের দোকান থেকে একটা ডার্বি সিগারেট নেই আর ক্যাম্পাসের দিকে যেতে লাগি। আমি রিহানের কাছে যাচ্ছি
হঠাৎই কেউ একজন আমার কলার ধরে ফেলে আর আমাকে ঘুরিয়ে কষে ঠাস করে থাপ্পড় মারে। আমি দেখলাম সে আর কেউ না, সাইমাই। কিন্তু এবার তো কোনো অপরাধ করলাম না, তাহলে মারলো কেন? আপু, আপনি আমাকে মারলেন কেন? এই বেয়াদব, এই ভার্সিটি কি তোর একার নাকি? এখানে সিগারেট খাওয়া নিষেধ, জানিস না? আরে, এটা আমার জন্য না, রিয়ান ভাই বলছে এটা নিতে তার জন্য। সাইমার সাথে সাথে আরো একটা কষে থাপ্পড় মারে আমাকে। কি বললি? রিহান সিগারেট খায়? আমি ওকে ছোটবেলা থেকে চিনি, আর তুই আমাকে বলতে আসছিস ও কেমন ছেলে তা আমার জানা আছে। আমি খেয়াল করলাম রিহান ভাই আমার এই অবস্থা দেখে হাসতেছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা রিহান ভাইয়ার কাজ। রিহান ভাই আমাকে এইভাবে একটা মেয়েকে দিয়ে অপমান করাচ্ছে। এবার আমি সিগারেটটা ফেলে মন খারাপ করে চলে যেতে লাগি। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। দেখলাম আম্মু ফোন দিছে, তাই নিজেকে একটু সামলিয়ে নেই আর ফোনটা রিসিভ করি। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? এই তো ভালো। কি রে, কাল ফোন দিস নাই কেন? একটু ব্যস্ত ছিলাম। আব্বু কেমন আছে? আর তিহা কেমন আছে? তারাও ভালো আছে। আব্বু, নতুন শহরে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না, এখানে আমি বিন্দাস আছি। শুন তো, ফাইজলামি কম করবি আর পড়াশোনা ভালো করে করবি। আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা হবে। আচ্ছা, ভালোভাবে থাকিস। খোদা হাফেজ। বলে ফোনটা কেটে দিল আর আমিও মনটা খারাপ করে মেসে চলে গেলাম। মেসে গিয়ে খাবার রান্না করে খেয়ে নিলাম। তারপর আর কি, একা মানুষ, বিকেলে বাহিরে ঘুরেই সময় পার করলাম। সন্ধ্যায় আমি হালকা পাতলা নাস্তা করে পড়তে বসলাম আর নেট অন করলাম। দেখলাম আদিব আর তানভীর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমিও অ্যাকসেপ্ট করে নিলাম। কিছুক্ষণ পরে তানভীর নক দিল। কি রে হারামি, কি করিস? পড়তেছি। তুই কি করিস? নাস্তা করছিস? হ্যাঁ করছি। মন খারাপ তোর? সেটা কেন? তা তুই ভালো করে জানিস। ভাই, এই রিহান আর নিধির বিরুদ্ধে কেউ সাইমাকে বললেও সে বিশ্বাস করবে না, কারণ তারা ছোট কাল থেকে বন্ধু। সেটা জানলাম, কিন্তু বন্ধু, অন্ধবিশ্বাস আবার ভালো না। রিহান আর নিধি অন্যায় করে যাইতেছে, আর কেউ কিছু করতে গেলে সাইমার বন্ধুত্বের সুযোগ নিচ্ছে। নিধি আর রিহানের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আচ্ছা দোস্ত, তোকে আমাদের ব্যাচের গ্রুপে অ্যাড করতেছি। সেখানে A to Z সকল সুযোগ সুবিধা পাবি। সেখানে আদবও আছে। ওকে কর। তারপর তানভীর আমাকে একটা গ্রুপে অ্যাড করলো। দেখলাম সেখানে অনেকেই আছে। আমি মেম্বার চেক করতেছি। হঠাৎ দেখলাম এই গ্রুপের অ্যাডমিন সাইমা, যা দেখে শক খেয়ে গেলাম। কিছুক্ষণ পরে গ্রুপ থেকে মেসেজ আসতে শুরু করে। আমিও মেসেজে দেখতে লাগলাম, যা দেখে আমার মনটা ছোট হয়ে গেল, কারণ সাইমা আমাকে গ্রুপে দেখে অনেক কথা বলতেছে। এই ছেলেটাকে কে গ্রুপে ঢুকিয়েছে? আমি কেন? সাইমা কি হয়েছে? কি হয়েছে মানে? এই গ্রুপটা হচ্ছে ভদ্র ছেলে মেয়েদের জন্য। এখানে এর মতো বেয়াদবকে কেন এই গ্রুপে ঢুকিয়েছিস? এক্ষুনি বের কর, না হলে তোকে বের করে দিব। আমি মেসেজগুলো দেখার সাথে সাথে লিভ নিয়ে নিলাম, কারণ আমাকে গ্রুপে ঢুকানোর জন্য তানভীর কথা শুনতেছে। আমার মনটা খারাপ হয়ে গেল। আজ আমি না কারোর সাথে কথা বলতে পারতেছি না, না কেউ আমাকে কোনো সাহায্য করতেছে। আমি আজ বিনা দোষে সকলের সামনে খারাপ হয়ে গেলাম। পরে মনে পড়লো আমার ফেক আইডি এর কথা। সেটার মধ্যে ঢুকে দেখি সাইমা অ্যাক্টিভ আছে। চিন্তা করলাম অন্তর হয়ে মন খারাপ করে বসে আছি, দেখি হৃদয় হয়ে মন ভালো করতে পারি কিনা, আর একটু মজা করি। তাই আমি সাইমাকে নক দিলাম। রাগলে আপনার গালগুলো লাল টমেটোর মতো দেখায়, সাবধানে থাকিয়েন। সবজি বিক্রেতারা আপনার গাল দেখলে কেটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। কি? আমার গাল দুটো লাল টমেটোর মতো? নয়তো কি? একবার রেগে আয়নার সামনে যান, আর বিশ্বাস না হলে কাউকে জিজ্ঞাসা করেই দেখেন, একদম পাকা লাল টমেটোর মতো লাগে। আমি সাইমার সাথে ফেক আইডি দিয়ে চ্যাট করতেছি, তখনই আমার রিয়েল আইডি থেকে মেসেজ আসে। দেখলাম তানভীর মেসেজ দিছে। সরি রে দোস্ত, আমি মনে করছি তোকে গ্রুপে নিব, কিন্তু সাইমা তোর উপর এতই রেগে আছে তা জানতাম না। আরে বাদ দে তো, ফিল কর।
আচ্ছা, কি করছিস মামা? সাইমার সাথে চ্যাট করি। কি? আমি মিথ্যা বলিস না? আরে দোস্ত, সত্যি। দাঁড়া 1 মিনিট। তারপর সাইমার সাথে যা চ্যাট করছি সেটার স্ক্রিনশট দিলাম। শালা বাটপার, যে মেয়ে তোকে দেখতে পারে না কিভাবে তার সাথে চ্যাট করতেছিস তুই? ফেক আইডি দিয়ে। তারপর তারে সব বললাম। মামা তুই লিজেন্ড। ওই শালা, এখন চ্যাট বন্ধ কর। তোর ভাবি আমারে কি পাঠাইছে দেখি। যা শালা, সাইমার 5-8 বাই। তারপর দেখলাম সাইমা আমাকে মেসেজ পাঠাইছে। এই, তুমি তো আস্ত একটা ফাজিল। যাক, অবশেষে কেউ তো আমাকে চিনলো। সরি, পরে অটোগ্রাফ দিব কেমন? আচ্ছা, কোন ইয়ারে তুমি? আর কোন ডিপার্টমেন্ট? বললে চাকরি থাকবে না। আচ্ছা, আমার পড়া আছে, আমি যাই। কাল আবার নক দিব। আচ্ছা, তার আগে তোমার একটা ছবি দাও। জি আপু, মেয়ে হয়ে ছেলে থেকে ছবি চাচ্ছেন? আজ প্রমাণ করে দিলেন মেয়েরাও ছেলেদের থেকে ছবি চায়। আরে কেন জানি তোমাকে দেখতে ইচ্ছে করলো। এই ফাজিলটার সম্পর্কে জানতে ইচ্ছে করতেছে, তাই ছবি চাইলাম। আমি কালা, আমার ছবি দেখলে ওই বোরজা ইয়াংকি আছে যে, যার মুখ কালা আর দাঁত সাদা, তার সাথে তুলনা করবেন আমারে। আমি যাই, বাই। লিখে নেট অফ করে দিলাম। তারপর পড়াশোনা করে রাতের খাবার খেয়ে বাসায় সবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ভার্সিটি। গেট দিয়ে ক্যাম্পাসে যাচ্ছিলাম, এমন সময় খেয়াল করলাম আমাকে দেখে সবাই আমাকে এড়িয়ে চলতে লাগলো। আমি কেসটা বুঝলাম না। আমি আদিবকে দেখে ডাক দিলাম, কিন্তু ও আমার কথায় কান্না দিয়ে অন্যদিকে চলে গেল। আরে আজব, হচ্ছেটা কি? সবাই আমাকে এড়িয়ে চলতে লাগলো কেন? আমি কি ভূত নাকি বাঘ ভাল্লুক? আমি ক্যাম্পাসে বসতেই তানভীর আমার কাছে আসে আর পাশে বসে পড়ে। কিরে মামা, সবাই আমাকে এড়িয়ে চলতেছে কেন? দোস্ত, কাল রাত্রে তুই গ্রুপ থেকে লিভ নেওয়ার পর সাইমা সবাইকে বলে দেয় তোর সাথে কথা না বলতে। তুই নাকি খুব খারাপ, গুন্ডা, বখাটে, নেশাখোর। তোর সাথে যারা থাকবে তাদের ফিউচার নষ্ট হয়ে যাবে, আর যারা তোর সাথে বন্ধুত্ব রাখবে তাদেরকে সাইমা গ্রুপ থেকে বের করে দেবে। আর ভার্সিটিতে কোনো প্রকারের হেল্প লাগলে হেল্প করবে না। তাহলে তুই কেন আমার সাথে আছিস? তুইও আমাকে এড়িয়ে চলতে পারিস তো, না হলে তুইও সবার চোখে খারাপ হবি। ভার্সিটিতে কোনো সুযোগ সুবিধা পাবি না। আমার কোনো সুযোগ সুবিধা লাগবে না, কারণ আমি আমার বন্ধুকে চাই। হ্যাঁ, বলতে পারিস 2 দিনের বন্ধুর এত দাম কেন দিচ্ছি। আসলে এই 2 দিনে তোকে অনেকটুকু চিনলাম মামা। আর তাছাড়া আমি এটাও জানি যে এই রিহান তোকে সবার সামনে খারাপ বানাইছে, তাই সবাই তোকে এড়িয়ে চললেও এই তানভীর তোকে একা ছাড়বে না। তানভীর আমাকে এতটাই বুঝবে তা আমি জানতামই না। সাথে সাথে তানভীরকে জড়িয়ে ধরলাম। থ্যাঙ্কস দোস্ত, আমাকে বোঝার জন্য। ওয়েলকাম। এখন চল, ক্লাসে যাব। আচ্ছা চল। তারপর আমরা ক্লাসের দিকে যেতে লাগি। ক্লাসের সামনে যেতেই রিহান আমার পথ আটকায়। ভাই, আপনার সমস্যাটা কি বলেন তো? আমাকে সবার সামনে অপরাধী বানাইছেন, আবার আমাকে খারাপ বানাইছেন। সবাইকে বলছেন আমাকে এড়িয়ে চলতে। আর কি চাই আপনার? নাকি এত কিছু করার পরও মন ভরে নাই? ঠিক বলছিস, আমার মন অনেক বড়, তাই এটা তো তোমার মন ভরবে না। তাই আমার এন্টারটেনমেন্টের জন্য এইসব করতেছি, আর এখন তুই আমাকে এন্টারটেনমেন্ট করবি। সরি ভাই, আমি জোকার না যে এন্টারটেইন করব। আমি নর্মাল একজন মানুষ। কিন্তু আমার জন্য তোকে জোকার হতেই হবে। আচ্ছা ভাই, জোকার মুভিটা দেখছিলেন? না কেন? না মানে আপনি আমাকে জোকার বানাতে যাচ্ছেন তো, তাই বললাম আর কি। আর তাছাড়া অনেক পপুলার একটা মুভি এবং অস্কারও পাইছে। আমার মনে হচ্ছে আপনার আমাকে জোকার বানানোর আগে একবার মুভিটা দেখা উচিত, না হলে আমাকে জোকার বানিয়ে আবার আপনার বিপদ ডেকে আনলে তো সমস্যা। ও, মনে হচ্ছে তোর অ্যাটিটিউড বেড়ে গেছে। আসলে ভাই, আপনি আমাকে জোকার বানাতে চাইছেন তো, তাই আমিও একটু জোকারের অ্যাটিটিউড নিলাম। জোকারের কাজ হচ্ছে মানুষকে হাজানো, বুঝছিস? কিন্তু আমি তো জানি জোকার প্রথমে মানুষকে হাসায়, তারপর মানুষের এমন হাল করে যা সেই মানুষের রুহু কাঁপায় দেয়। আর ভাই, আমি সবার চোখে এখন খারাপ, তাই বুঝতেই পারতেছেন এখন আমি কি করলে কি হতে পারে। তো যাই, ক্লাসের সময় হয়ে গেছে বলে চলে যেতে লাগি। আর রিহান আমার দিকে হা করে তাকিয়ে আছে।
রিহান আমাকে জোকার বানাতে চাইছে। ওকে, আমিও একবার যদি ফর্মে যাই তাহলে তো আমি আর তানভীর পিছনে বসে পড়ি। কিছুক্ষণ পর দেখি নিধি, সাইমা আর রিহান উপস্থিত হয়। তারা আমার দিকে একবার দেখে আবার মুখ ফিরিয়ে নিছে। এরপর স্যার আসে আর ক্লাস করাতে শুরু করে। আজকে নোট দিছে, তবে মজার ব্যাপার হলো স্যার আমাকে দিছে নোট, যা দেখে সকলে থ হয়ে আছে। আমি সেই নোটের ছবি তুলে নেই আর নোট স্যারকে জমা দিয়ে দেই। আর স্যারকে আস্তে করে জিজ্ঞাসা করি, স্যার, ক্লাসে এত স্টুডেন্ট থাকতে আপনি আমাকে নোট কেন দিচ্ছেন? প্রিন্সিপাল স্যার বলেছে আগে তোমাকে দিতে। কেন আমাকে দিতে বলছে উনি? সেটা স্যারকে জিজ্ঞাসা করো। আচ্ছা স্যার। তারপর স্যার চলে যায় আর আমি আর তানভীর ক্যান্টিনের দিকে যেতে লাগি। হঠাৎ তানভীর বলে ওঠে, আচ্ছা দোস্ত, এত স্টুডেন্ট থাকতে তোকে কেন নোট দিল? আমিও স্যারকে এই কথাটা জিজ্ঞাসা করছি, কিন্তু স্যার বলছে প্রিন্সিপাল স্যার নাকি বলেছে নোট আগে আমাকে দিতে, কিন্তু কেন তা অজানা। আমার মনে হয় স্যার তোকে জামাই বানাবে। শালা, তুই ভালো করে জানিস আমি সাইমাকে পছন্দ করি, তাহলে এই কথা বলতেছিস কেন? আরে বেটা, এমনিই বললাম। কিন্তু ভাই, সাইমা তোকে দেখতেই পারে না, তাহলে কেমনে তোর মনের কথা বলবি? আর ওই তো সবাইকে বলছে তোর থেকে দূরে থাকার জন্য, আর তুই কিনা এই মেয়ের পিছনে পড়লি। দেখ, সাইমা আমাকে জানে না বলেই এমন করতেছে, কিন্তু একদিন ঠিকই আমার সত্যিটা জানতে পারবে। ঠিক আছে মামা, এখন কিছু খাবো। আমি সকালে নাস্তা করি নাই, তারপর ক্যান্টিনে চলে গেলাম। সেখানে গিয়ে নাস্তা অর্ডার দিলাম। হঠাৎ মাথায় একটা কথা মনে পড়ল, সাইমা চকলেট পছন্দ করে, তাই চিন্তা করলাম ওকে একটা চকলেট দিব। তাই ক্যান্টিন থেকে একটা চকলেট কিনে নিলাম। তবে প্রশ্ন হচ্ছে, চকলেটটা দিব কিভাবে? আমি নিজে তো আর দিতে পারবো না, তাহলে কিভাবে দিব? আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে নাস্তা করে নেই। তারপর আমি আর তানভীর নাস্তা করে ক্যান্টিন থেকে বের হতে যাব, তখনই আমি কার সাথে একটা ধাক্কা খাই আর পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে দেখি একটা মেয়ে। আমি সাথে সাথে হাত বাড়িয়ে দেই আর বলি, সরি আপু, আমি তাড়াহুড়োয় ছিলাম তাই দেখি নাই, আমাকে ক্ষমা করবেন। আরে ইটস ওকে, অসুবিধা নাই। তারপর আমি আপুটার হাত ধরে উঠালাম। সত্যি করেই বলতেছি আপু, আমি ইচ্ছে করে ধাক্কা খাই নাই, এটা অ্যাক্সিডেন্ট ছিল। আরে বাবারে, আমিও তো বুঝছি, আর তাছাড়া দোষ আমার, কারণ আমি অন্যমনস্ক ছিলাম। আচ্ছা আপু, আমি যাই। তারপর সেখান থেকে চলে আসি আর ভাবতে লাগি, মেয়েটা কত ভালো আর কত সুন্দর করেই না কথা বলে। আর অন্যদিকে সেই নিধি, যার সাথে অ্যাক্সিডেন্টলি ধাক্কা লাগে, আর আজ তার জন্যই আমাকে সবার সামনে খারাপ হতে হলো। হঠাৎ প্রিন্সিপাল স্যারের কথা মনে পড়লো। তানভীর, তুই ক্যাম্পাসে যা, আমি একটু আসি। মামা কই যাবি? প্রিন্সিপাল স্যারের কাছে। আচ্ছা যা, আমি ক্যাম্পাসে আছি। তারপর তানভীর চলে গেল আর আমিও প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যেতে লাগি। স্যারের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম, স্যার আসতে পারি? হ্যাঁ, আসো। তারপর স্যারের রুমে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো অন্তর? জি স্যার, আল্লাহর রহমতে ভালোই আছি। আচ্ছা স্যার, একটা প্রশ্ন। জানি কি প্রশ্ন করবা। আমি কেন স্যারকে বলেছি তোমাকে আগে নোট দেওয়ার জন্য, সেটাই তো? জি স্যার। কারণ যে ছেলে আমার চাকরি বাঁচানোর জন্য অন্যের পা ধরতে প্রস্তুত, তাহলে আমিও কেন তোমাকে সাহায্য করব না? তুমি আমার জন্য অন্যের পা ধরলা, আমার মর্যাদা দিলা, তাহলে আমারও তো কর্তব্য তোমাকে সাহায্য করা। তাই আমিও তোমাকে সাহায্য করি, আর এখন তো আরো বেশি করেই করব। কারণ এখন রিহান সাইমাকে ব্যবহার করে তোমাকে সবার সামনে খারাপ বানিয়ে রেখেছে। কিন্তু আমি তো জানি তুমি কেমন। তুমি চিন্তা করো না, কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আল্লাহ তোমার পাশে আছে। আর যতদিন পারি আমিও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। শুধু কথা দাও, কখনোই হার মানবা না এদের কাছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব হার না মানার। দ্যাটস মাই বয়। আচ্ছা স্যার, আমি আসি, আর মাফ করবেন সময় নষ্ট করার জন্য। আরে এখানে সময় নষ্টের কি আছে, আর তুমি চাইলে আমরা আড্ডা দিতেও পারি। হা হা হা। ঠিক আছে স্যার, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর স্যারের রুম থেকে বেরিয়ে যাই। আমার ভাবতে অবাক লাগে, কেউ আমার পাশে নেই।
অথচ তানভীর আর স্যার আমার পাশে আছে। সত্যি আমি খুব ভাগ্যবান এমন মানুষগুলো পেয়ে। আমিও ক্যাম্পাসে যেতে লাগি আর নেট অন করি। সাথে সাথে আদিবের মেসেজ দেখলাম। শালা লিখছে, দোস্ত, আমি তোর থেকে দূরে দূরে থাকার কারণ হচ্ছে আমাদের কাল সাইমা বলছে তোর থেকে দূরে থাকতে, না হলে আমাদের কোনো প্রকার সাজেশন পাইলে দিবে না। তাই কাল আমি আর তানভীর একটা প্ল্যান করি, সেটা হলো আমি তোদের দুজনকে সবার সামনে এড়িয়ে চলবো, কিন্তু ভিতর দিয়ে তোদের সাহায্য করেই যাব। কাল তানভীর সাইমার সাথে ঝগড়া লেগে যায়, যার জন্য তানভীরকে গ্রুপ থেকে বের করে দেয়। পরে তানভীর আর আমি প্ল্যান করি যাতে আমাদের সবারই উপকার হয়। দোস্ত, সরি, আমাকে তোকে সবার সামনে এড়িয়ে চলতে হবে, আমাকে ক্ষমা করে দিস। আর কিছু লাগলে মেসেজ দিয়ে বলে দিস। ভালো থাকিস। আমি আদিবের মেসেজটা দেখে থ হয়ে গেলাম। শালা আস্ত একটা বাটপার। এখন জানতে পারলাম আদিবা আমাদের সাথে আছে, কিন্তু একটু ভিন্নভাবেই। আমিও তানভীরের কাছে চলে যাই। শালা তুই আর আদিব কি শুরু করছিস বেটা? তার মানে আতিফ বলে দিছে? আরে বেটা, আমরা থাকবো না তো কে থাকবে আমাদের বন্ধুর পাশে? আমি সত্যি অনেক ভাগ্যবান তোদের মতো বন্ধু পেয়ে। তানভীরকে জড়িয়ে ধরে, হয়েছে, এবার ছাড় বেটা, এখন কি করবি সেটা বল। কি করবো বুঝতে পারতেছি না। পরে মনে পড়লো চকলেটের কথা। তো তুই একটু বস, আমি আসি। শালা কই যাস? আইসি বলবো। তারপর ভার্সিটির গেটের সামনে চলে যাই, যেখানে একজন দারোয়ান আছে। আমি তাকে বলি, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো। চাচা, আমার একটা উপকার করবেন? হ্যাঁ বলো, কি করতে হবে আমাকে? দাঁড়ান। তারপর ব্যাগ থেকে চকলেট আর একটা খাতা আর কলম বের করি। খাতা থেকে একটা পেজ চিরে তার উপর একটা কথা লিখে দেই, চকলেট পাগলি সাইমা আপু। চিন্তা করলাম আপনি তো চকলেট পাগলি, তাই আপনাকে একটা চকলেট দেই। আসলে এই চকলেটটা আপনার ভালো কাজের জন্যই দিচ্ছি। ইতি, হৃদয়। তারপর সেই কাগজ আর চকলেটটা চাচাকে দেই আর বলি, চাচা এই জিনিসগুলো এই মেয়েটাকে দিবেন। ফোনে ছবি দেখিয়ে বললাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, আমি যাই, ভালো থাকবেন আর আমার কাজটা করবেন। তারপর চলে যেতে লাগি। আপনারা হয়তো ভাবছেন কিসের জন্য আমি সাইমাকে চকলেট দিলাম। আসলে আমাকে অপমান করলো। সেটার জন্য আসলে একটা মেয়েকে পটাতে হলে তার সামনে তার প্রশংসা করতে হয় আর তার শত্রুর বিরুদ্ধে কথা বলতে হয়। সেটাই করলাম। তারপর চলে গেলাম তানভীরের কাছে। কি এমন কাজে গেলি তুই? শালা, সাইমাকে তোর ভাবি বানানোর চিন্তা করতেছি, তাই একটু কাজ করতেছি। যে মেয়ে তোকে এত অপমান করলো আর তার পিছে তুই পড়ে আছিস? আরে বেটা, সেটা তো সে অজান্তেই করতেছে। যখন সে সত্যিটা জানতে পারবে তখন সে বুঝতে পারবে। শালা, যা ভালো লাগে তুই কর। তারপর তানভীরের থেকে বিদায় নিয়ে চলে গেলাম মেসে। অন্যদিকে সাইমা গেট দিয়ে বের হতে যাবে, তখনই দারোয়ান তাকে থামায় আর বলতে লাগে, আপামনি, আপনাকে একটা ছেলে কিছু জিনিস দিতে বলেছে। কে আবার আমাকে কি দেবে? তারপর দারোয়ান সাইমাকে সেই চকলেট আর চিঠিটা দেয়। সাইমা চিঠি খুলে দেখে, সেই চিঠিটা পড়ে একটা মুচকি হাসি দেয় আর বলে, আজব তো, কে হৃদয় আমার সাথে পাকনা পাকনা কথা বলছে, আজ আবার চকলেট দিল না? একটু তো খোঁজ নিতেই হয় এই হৃদয়ের ব্যাপারে। তারপর সাইমা চলে যায়। অন্যদিকে শালার রান্না করতে করতে জীবন চাইবো আমার। কবে যে এই সাইমাটা পড়বে আর কবে যে তারে বউ বানিয়ে তার হাতে রান্না খামো। যা রান্না করলাম তাই খেয়ে নি। এখন তো আর সে এসে রান্না করে খাওয়াইবো না। তারপর দুপুরের খাবার খেয়ে নেই আর খাটের উপর বই নিয়ে শুয়ে পড়ি আর শুয়ে শুয়ে পড়তে লাগি আর ঘুম চলে আসে। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাই উঠে ফ্রেশ হয়ে নেই আর চা বানাই আর চা নাস্তা করে নেই। ব্যাচেলরের চা নাস্তা তেমন স্পেশাল কিছু না, জাস্ট বিস্কুট আর চা। তারপর পড়তে বসি আর নেট অন করি। নেট অন করতেই মেসেজের অভাব নাই। তানভীর, আদিব আর আমার কিছু ফ্রেন্ড মেসেজ দিল, তাদের রিপ্লাই দেই। আর হঠাৎ আমার সেই ফেক আইডির কথা মনে পড়ে, তাই একটু সেই আইডিতে লগ ইন করলাম। আসলে সে আইডিতে লগ ইন করে ঢুকি
আবার কথা শেষ হলে লগ আউট করে দেই। আমি আইডিতেই ঢুকতেই দেখি অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে নতুন আইডি, তাই আসতেই পারে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সাইমার মেসেজ। সে তো মেসেজ দিয়ে ভরাই ফেলছে। এই যে মিস্টার হৃদয়, তুমি কি করে জানলে চকলেট আমার পছন্দ? এই যে নিজেকে আড়াল করে কি বোঝাতে চাচ্ছেন? আমার তো মনে হয় আপনি একটা জঙ্গি, যার কারণে নিজেকে আড়াল করে রেখেছেন যাতে বাঁচতে পারেন। আর না হলে আপনি আমার খুব কাছের একজন। আপনি কে বলবেন? আপনি কে? নাকি আমাকে কিছু করতে হবে? এই আমি কিন্তু সিআইডি লাগাবো আপনার পেছনে। সুন্দর করে পরিচয়টা দাও, নাকি তোমার আইডি হ্যাক করতে হবে? সুন্দর করে নিজের পরিচয়টা ভালোই ভালো দিয়ে দাও। আমি মেসেজগুলো দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। সামান্য একটা চকলেটই তো দিছি, এতেই এসব করতেছে। থাক, আমিও একটু মজা করি। তারপর আমি রিপ্লাই দিলাম, হ্যাকারকে বলেন তার আইডি হ্যাক করবেন, তাই না? আমি চাইলে আপনারা চান্দে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু আমার মন অনেক বড়, যার কারণে আপনাকে ছেড়ে দিলাম। অন্য কেউ হলে তার মাথার চুল আস্ত রাখতাম না। এর কিছুক্ষণ পরেই সে রিপ্লাই দিল, আচ্ছা তাই নাকি? হ, আর বেশি কথা বলিয়েন না, না হলে আপনাকে দিয়ে ট্রল বানাবো আর সেটা ভাইরাল করে দিব। কি ট্রোল বানাবা শুনি? আপনার ছবিতে ক্যাপশন দিব, সবজিওয়ালারা আপনাদের টমেটো লাগলে এই আপুকে রাখবেন, আর দেখবেন তার গাল টমেটোর মতো লাল হয়ে গেছে। সেই গালটা কেটে আপনারা যদি বিক্রি করেন, তাহলে আপনারা একদিনেই কোটিপতি হতে পারবেন। এই তা না হলে আরো একটা ট্রল বানাতে পারবো। আপনার ছবি দিয়ে লিখে দিব, সবজিওয়ালা থেকে সাবধান। হা 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 হা। ফাজিল একটা। এই মিয়া, কি কইলেন? আমি ফাজিল? মিয়া বলতে পারতেন না তুই লিজেন্ডারি ফাজিল? সেটা আমাকে বেশি স্যুট করে। একটা কথা জিজ্ঞাসা করব? জি বলেন। আচ্ছা তুমি কি সত্যি আমাদের ভার্সিটিতে পড়ো? আরে সত্যি বলতেছি। আচ্ছা এতটুকু বলো, তুমি আমাদের সিনিয়র নাকি? আরে আমি আপনাদের ক্লাসমেট। যা শালা, কি করলাম আমি? নিজেই নিজের পিছে বাস দিয়ে দিলাম। শালা বেশি এক্সাইটেড হলে যা হয় আর কি। এখন তো ধরা খেয়ে যাব না, আমাকে কিছু করতে হবে। আমি মেসেজ ডিলিট করতে যাব, তার আগে সিন হয়ে গেছে। কি মানে আমাদের ক্লাসেই তুমি? এই যে লেজেন্ডারি ফাজিল, কথা বল না কেন? আমি আর কোনো কথা না বলে আইডি লগ আউট করে দিলাম। এখন ইচ্ছা করতেছে নিজের গাল নিজে থাপড়াই। কিছু আর না বলে পড়া শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। আর কাল কি হবে তা ভাবতে লাগি। ভাবতে ভাবতে ঘুম চলে আসে। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে যাই। সবাই আমাকে অ্যাভয়েড করতেছে, আমিও তাদের না দেখার ভান করে ক্যাম্পাসে চলে যাই আর আড্ডার জায়গায় চলে যাই। হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমি প্রায় ভয় পেয়ে গেলাম, কারণ মনে করছি এটা সাইমা, কিন্তু না, এটা অন্য কেউ। আর মেয়েটার সাথে গতকালকে ক্যান্টিনে ধাক্কাও খেয়ে পড়ে গেছিলাম। হঠাৎ মেয়েটা বলে, তাহলে তোমার নাম অন্তর? জি, আপনি আমাকে চিনেন? কালকে তো দুজনেই ধাক্কা খেয়ে পড়ে গেলাম, আর তুমি তো আমাকে তুললে, কেন মনে নেই? জি মনে আছে সে কথা, কিন্তু আপনি হঠাৎ আমার কাছে কেন আসলেন? আমি দেখলাম সবাই তোমাকে এড়িয়ে চলতেছে, তাই তোমার সম্পর্কে জানতে চাইলাম সবার থেকে। সবাই তোমার সম্পর্কে অনেক কিছু বলল, কিন্তু যা বলেছে তা আমার বিশ্বাস হয় নাই, কারণ তোমার কথাবার্তা আর আচার আচরণ দেখে। তাই চলে আসলাম তোমার কাছে সবকিছু জানতে। এখন কি কারণে সবাই তোমাকে খারাপ চোখে দেখে সেটা আমাকে বলো। কি এমন ঘটনা হয়েছে যার জন্য তুমি এখন খারাপ? দেখুন আপু, তারা যা বলছে সব সত্যি, তাই আমি কি বলি, আমার থেকে আপনাকে দূরে থাকাই ভালো। জি না, আপনি ওই টাইপের ছেলে না, কারণ আপনি একটা মেয়েকে সম্মান দিয়ে কথা বলতেছেন, আর খারাপ ছেলেরা তা কখনোই করে না। সো সত্যিটা বলো। ওকে ফাইন, সব বলতেছি, তারপর এ টু জেড সকল কিছুই বলি। ছেলেটাকে সেটা বলো। আরে আপু বাদ দেন তো, আমি ঝামেলা চাই না, তাই আমিও এই সকল কিছু সহ্য করে নিতেছি। শুধু শুধু ঝামেলা করে কি লাভ, তাই আমিও এদের কিছু বলি না। কিন্তু তারা তো তোমাকে এইভাবে অপমান করে যাচ্ছে, আর তুমি কেন কিছুই বলতেছো না? আপু আমি এখন কিছু করলে প্রিন্সিপাল স্যারের উপর প্রেসার যাবে, যার জন্য তাকে আমার বিরুদ্ধে কঠিন কিছু করতে হবে। আর যদি স্যার আমার বিরুদ্ধে অ্যাকশন না নেয়, তাহলে স্যারের চাকরি যাবে
আর আমি চাই না আমার জন্য কারো কোনো ক্ষতি হোক। মানতে হবে তোমার চিন্তা ভাবনা অনেক গভীর আর সুন্দর। তুমি অন্যদের জন্য চিন্তা করো, যা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে বিন্দু মাত্র নেই। আপু, আপনি কেন আমার সম্পর্কে এত কিছু জানতে চাইছেন? সত্যি করে বলুন তো। কারণ একটা ছেলে যার ব্যবহার অনেক ভালো, কিন্তু সবাই তাকে খারাপ বলতেছে, তাই তোমার সম্পর্কে কিছু তথ্য বের করতে চাইছিলাম, সেটার জন্যই। আর তুমি জানো তোমাকে কেন ভালো বলতেছে? কেন আপু? কারণ সে অন্য ছেলেদের মতো মেয়েদের দিকে তাকায় না। আর সবচেয়ে মজার ব্যাপার, সে তার ক্লাসমেটকেই আপু বলতেছে। মানে আপনি আমার ক্লাসমেট? হাই, আমি তোহা। হ্যালো আপু, আমি অন্তর। আচ্ছা, মেয়েদের থেকে কি তোমার অ্যালার্জি আছে নাকি? আরে না, আমি সারাক্ষণ তানভীর আর আদিবকে নিয়ে ব্যস্ত থাকি, যে তাই অন্যদিকে চোখ দেই না। বন্ধু পাইলে বাকি দুনিয়ায় কি হয় তা মনে থাকেও না। আচ্ছা, আমিও কি তোমার বন্ধু হতে পারি? আপু, অলরেডি সবাই আমাকে খারাপ ছেলে হিসেবে চিনে, যার জন্য আমার সাথে বন্ধুত্ব করলে আপনার সম্মানহানি হবে। তাই বলি কি, আমার থেকে দূরেই থাকুন। ওই, কে কি বলবে তা আমার জানার প্রয়োজন নাই। আর আমি কি লোকের দেওয়া খাবার খাই নাকি? আমার ইচ্ছে হয়েছে, আমি যার সাথে ইচ্ছা তার সাথে বন্ধুত্ব করব। এখন এটা বলো, বন্ধু বানাবা কিনা? যদি না বানাই তাহলে? বেশি কিছু না, শুধু নাকটা ফাটাই দিব, বাস। না না, আমি কেন, আমার বাপেও আপনারে বন্ধু বানাইবো? বলা তো যায় না, যদি সত্যি নাক ফাটাই দেয়। তাহলে তো ভালোই। আমরা কথা বলতেছি, এমন সময় তানভীর আসে। সে আমাকে আর তোহাকে অবাক চোখে দেখতেছে। তানভীর আমাদের কাছে এসেই, অন্তর, উনি কে? না মানে আমাদের ক্লাসমেট। একটা ওয়ার্ড বলতে নিছিলাম, কিন্তু মেয়ে আছে তাই বলি নাই, না হলে ইজ্জতের ফালুদা হয়ে যাইতো। আই অন্তর, সাদি কি বলতেছিলাম? সাদিয়ে, শান্ত পোলা বলতে নিছিলাম আর কি। ও, তারপর তানভীর তোহাকে বলে, আপু, আপনি যে এর সাথে কথা বলছেন, আপনাকে তো সবাই খারাপ মনে করবে, কারণ অন্তরকে সবাই খারাপ হিসেবে চেনে। তাই আমি বলি কি, আপনি আমাদের থেকে দূরে থাকুন, না হলে আপনাকেও সবাই খারাপ ভাববে। আর সাইমা তো ডিরেক্ট বলেই দিবে যে অন্তরের সাথে কথা বলবে তাকে ভার্সিটির সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে। তাদের সুযোগ সুবিধা তাদের মোবারক লাগবে না। আর কে বলছে অন্তর খারাপ? আর যদি খারাপও হয়, তাহলে আমি এর সাথে কথা বলবো। অনেক কষ্ট করে বন্ধু হলাম, এখন দেখবো কে আমাদের বন্ধুত্ব ভাঙে। যদি আমি ভাঙিয়ে দিই তাহলে? তাহলে তুই আর তুই থাকবি না, ঘুষি মেরে তোর নাক ফাটাই দিব। এই, তোর নাকটা তো সুন্দর। বলে দিল নাক ধরে টান। তোহা, আমার নাক ছাড়, ব্যথা পাইতেছে তো। আরে, তোর নাকটা টানতে হেভি মজা। তারপর আমার নাক ছেড়ে দেয়, আর তানভীর শালা আমার অবস্থা দেখে হাসতেছে। এই শোন, আরো একবার তোর নাকটা টানতে দিবি? না, বলে দিলাম দৌড়। নাক টেনে আমার নাক লম্বা বানাই ফেলছে। আমার আর পাইকে যে দৌড় দিলাম, এক দৌড়ে ডাইরেক্ট ভার্সিটির গেটের সামনে। আমি দৌড়াচ্ছি, এমন সময় আমি উষ্টাকে পড়ে গেলাম। ফাঁকা জায়গায় উষ্টাকে পড়লাম। কিভাবে তা দেখার জন্য আমি পড়ে থাকা অবস্থায় পিছে তাকালাম, আর দেখলাম রিহান আমার পড়ে থাকা অবস্থা দেখে হাসতেছে। হঠাৎ রিহান বলে ওঠে, ওলে বাবালে, ছোট বাবুটা পলে গেছে। ভাই, আপনার সমস্যাটা কি বলেন তো? আমার সাথে এমন করে আপনি কি পান? আমি খেয়াল করলাম আমার হাতের মধ্যে ব্যথা অনুভব করতেছি। পরে দেখালাম ক্যাম্পাসের পাকা করা মেঝেতে পড়ে আমার ডান হাতের কিছু অংশ ছিঁড়ে গেছে, যা থেকে রক্ত বের হচ্ছে। ওলে বাবালে, বাবুর হাত কেটে গেছে। রিহান ভাই, প্রথমত আমাকে ল্যাং মেরে ফেলে দিলেন, আবার হাত থেকে রক্ত বের হচ্ছে, সেটা নিয়েও মজা করছেন আপনি। আচ্ছা, আমি আপনার কি এমন ক্ষতি করলাম যার জন্য আমাকে এমন করছেন? তুই আমার র্যাগিং এর রেকর্ড ভাঙছিস। যখন কোনো নতুন স্টুডেন্ট আসে তাকে আমি র্যাগিং দেই, কেউ আজ পর্যন্ত আমার র্যাগের থেকে বাঁচতে পারে নাই, কিন্তু তুই শুধু আমার হাত থেকে বেঁচে গেছিস। আর সবচেয়ে কষ্টের কথা, এখন আমাদের যাদের সাথে বাজি ধরে তোকে র্যাগ দিতে চাইছিলাম, তাদের কাছে এখন আমি ইনসাল্টেড হই, যা তোর জন্য। তাই আমিও তোকে প্রতিনিয়ত এভাবে কষ্ট দিয়ে যাব। রিহান ভাই, আমি আপনাকে ভাই বলে সম্মান করি, কিন্তু আজ থেকে
সেই সম্মানটুকু হারালেন। একদিন আপনাকে আপনার এই কাজগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে। দেখিয়েন, আপনি হচ্ছেন পরজীবী, যে অন্যের উপর পরনির্ভরশীল। আপনার পাওয়ার হচ্ছে সাইমা, তাকে আপনি আপনার মতো ব্যবহার করতেছেন, নিজের দোষগুলো চেপে রাখতেছেন। আমি এমন হব না, একদিন আপনাকে বুঝিয়ে দিব এ অন্তর কি জিনিস। আপনি অন্যদের পাওয়ার দিয়ে নিজের ক্ষমতা দেখান, কিন্তু আমি আপনার মতো পরজীবী হব না। একদিন আমার ক্ষমতা প্রতিষ্ঠিত করে আপনাকে বুঝিয়ে দিব আপনি কি কি অপরাধ করছেন। আপনি অন্যকে কষ্ট দিয়ে হাসেন, একদিন আপনাকেও এই কষ্টগুলো ভোগ করতে হবে। এবার আপনাকে আমি আর ভাই বলে সম্মান দিব না, কারণ আপনি এই সম্মানের যোগ্য না। একদিন এই অন্তরটা নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করবে, আর সেই দিনই আপনার পরজীবী ক্ষমতা দা এন্ড হবে। দেখা যাবে কে কার কি করতে পারে। তারপর রিহান চলে গেল, আর আমি উঠে দাঁড়ালাম। কিছুক্ষণ পর তোহা আর তানভীর আসে। তারা এসে আমার হাতের অবস্থা দেখে জিজ্ঞাসা করে, কি রে, তোর হাতের কি হয়েছে? কিছু হয় নাই। কিছু না হইলে তার হাত থেকে রক্ত বের হচ্ছে কেন? তারপর তাদের সব বললাম। আমি এক্ষুনি বাবাকে ফোন করে বলতেছি। না তোহা, প্রয়োজন নেই। এই রিহানের ব্যবস্থা আমি করব। ভার্সিটি সবাই শুধু তামাশা দেখতেছিল, কেউ কিছু বলে নাই। বলবি বা কি করে? রিহান তো এদের মুখ বন্ধ করে রাখছে। না না, আমাকে এই রিহানের ব্যবস্থা করতে হবে। আচ্ছা চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর তানভীর আর তোহা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার আমার হাত ব্যান্ডেজ করে দেয়। তবে আজ আর ক্লাস করা হবে না, সেটা বোঝাই যাইতেছে। হঠাৎ তোহা বলে ওঠে, আজ তো আর ক্লাস করা হবে না, চল কিছু শপিং করি। আমি গরিব, আমার থেকে টাকা নাই। আরে বেটা, আমি আছি তো, চল, আমারও কিছু জিনিস নিতে হবে। আরে ফিউজের দল, হগল, আমারে কি এতই ফকির মনে করছিস? আমার কাছে মাল আছে, থুক্কু, টাকা আছে, হি হি হি। আচ্ছা বক বক বন্ধ কর, চল তো। তারপর চলে গেলাম শপিং মলে। আসলে আমি আর কোনো দিনও এই শহরে শপিং মলে আসি নাই। সেখানে গিয়েই তোমরা যা কিনবা কিনো, আমি কোথাও বসি। তোকে কি বসার জন্য আনছি? আয়াদের শপিং ব্যাগগুলো নেওয়ার জন্য আনছি তোকে, বুঝছিস? আমার মতো নিরীহ পোলাটারে এমন করবা? তোমাদের মনে কি দয়া মায়া নাই? চুপ শালা, আর চল তো, ওভার অ্যাক্টিং বন্ধ কর। আমিও চুপ করে তাদের সাথে যেতে লাগলাম। তোহা একটা কসমেটিক্স এর দোকানে ঢুকলো, আমি তানভীর সেখানে গেলাম। তোহা তার জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা হিজাব স্কার্ফ দেখলাম, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। চিন্তা করলাম এটা সাইমাকে দিব, তাই আস্তে করে তানভীরের কাছ থেকে সরে যাই। এরপর সেই স্কার্ফটা দেখতে লাগি। স্কার্ফটা সুন্দরই লাগতেছে, হালকা মিষ্টি কালারের। সেটা সাইমাকে ভালোই মানাবে, তাই চিন্তা করলাম এটা কিনবো। তাই আস্তে করে দোকানদারের কাছে যাই আর সেটা কিনে প্যাকেট করে নেই। এরপর আবার তানভীরের কাছে চলে যাই। কি রে শালা, কই গেছিলি? এই তো এমনি ঘুরতেছিলাম। তোর হাতে এটা কি? তোর ভাবির জন্য নিলাম। আছেটা কি? তেমন কিছু না, হিজাব করার জন্য স্কার্ফ আর কি। আমি এটা বুঝি না যে তোকে এতটা অপমান করে, আর তাইকে কিনা তুই। বললাম তো, সে অজান্তেই আর অন্ধবিশ্বাসের জন্য এমন করতেছে। তবে একটা কথা মনে রাখিস, সত্যি কখনো আড়াল থাকে না। একদিন সত্যি ঠিকই বের হবে। আমার মনে হয় কেউ তোর ওপর কালো জাদু করছে। সে আর কেউ না, সাইমাই। আমরা কথা বলতেছি, এমন সময় তোহা আসে। কি নিয়ে কথা হচ্ছে তোদের? কই কিছু না তো। আচ্ছা চল, আমি কিছু টি শার্ট নিব। কি, আপনি টি শার্ট পরবেন? ওই কাকে আপনি ডাকতেছিস? তুমি বা তুই করে বল, আর একবার আপনি ডাকবি তো তোর নাক টেনে লম্বা করে দেব। আমি কেন, আমার 14 গোষ্ঠীও আপনারে আপনি রাখবো না। আবার আপনি? ধুর, আচ্ছা যা, তুই কমুনে অন ঠিক আছে নি। এবার চল, আমি টি শার্ট নিব। তারপর তিনজনে চলে গেলাম টি শার্ট শোরুমে। তোহা, তানভীর টি শার্ট দেখতে ব্যস্ত, আর আমি সাইমা চিন্তায় আছি। কখন যে মেয়েটাকে আমার মনের কথাটা বলবো। হঠাৎ তোহা বলে ওঠে, অন্তর এদিকে আয় তো। আমিও তার কাছে গেলাম। বলো। টি শার্টটা কেমন বলতো? সুন্দর তো। তুই কি সাইজের টি শার্ট পরিস? কেন? এমনি। তারপর তোহা চলে যায়, আর আমিও শোরুম ঘুরে দেখতেছি। না,
সেই লেভেলের জোস জোস কালেকশন আছে এই দোকানে। কিছুক্ষণ পর তানভীর আসে আর বলে, নে শালা, এটা তোর জন্য। আমার জন্য মানে? শালা নিতে বলছি নিবি, এত কথা বলিস কেন? দেখো ভাই, আমি এটা নিতে পারবো না। তুই যদি এটা না নিস, মনে করবো তুই আমাকে বন্ধু ভাবিস না। কিন্তু কোনো কিন্তু না, নিবি কিনা সেটা বল। আচ্ছা ভাই, নিলাম। এরপর তোহাও আসে। তুই হারামি, ধর তোদের দুজনের জন্য। দুজনকে দুটো প্যাকেট এগিয়ে দিয়ে, তুই কি শুরু করলি এটা? মাথায় কি সমস্যা আছে নাকি? চুপ, আর একটাবার কথা বলবি তাহলে দুইটারই পাবলিকের মার খাওয়াবো। আমি আর তানভীর দুজন দুজনের দিকে তাকায় আছি। শালার কি মেয়ে রে বাবা, প্রথমে আমার নাক টেনে লম্বা করে দিল, আর এখন আবার আমারে আর তানভীরে পাবলিকের মার খাওয়াবে বলে হুমকি দিচ্ছে। তোহা, আমি বলি কি, এগুলো কেন দিছিস? ইচ্ছা হয়েছে তাই। এখন নিবি নাকি কিছু করতে হবে আমাকে? না না, নিতেছি। তারপর দুজনেই প্যাকেট নিলাম। তারপর তোহা বলে ওঠে, চল কিছু খাবো। চল। তারপর শপিং মলের একটা ক্যাফেতে বসে যাই। তোরা যা অর্ডার করবি কর, বিল কিন্তু আমি দিব। চুপ, বিল উনি দেবে। আজকে তোদের আমি শপিং মলে আনছি, মানে বিল আমার। ওকে ঠিক আছে, আমরা তো এবার উড়াধুরা অ্যাটাক দিব। পুরা দোকান খালি করে দিব, বিল তো তোহা দিবে, তাহলে তো আমাদের চিন্তা নাই। দেখবো কি কি খাইতে পারিস তোরা। তারপর তানভীর চলে যায় নাস্তা অর্ডার দিতে। আমি আর তোহা বসে আছি। অন্তর, তোর নাম্বার দে তো। সেটা নিতে চাইলে তো তোকে আমার মেসেজ যাওয়া লাগবে। মেসে কেন? কারণ আমি তো আর জন্ম নিবন্ধন নিয়ে ঘুরি না। কুত্তা, তোর মোবাইল নাম্বার চাইছি আমি। সেটা তো বলিস নাই তুই। তারপর তোকে নাম্বার দিয়ে দিলাম। এরপর তানভীর নাস্তা নিয়ে আসে, আমরাও নাস্তা করে নেই। এখন বিল দেওয়ার পালা। ও শিট, আমি একটা জিনিস ভুলে রেখে আসছি। তোরা একটু এখানে বয় তো, আমি আসি। কি ভুলে আসছিস তুই? আছে, তোরা একটু বয়, আমি আসি। আচ্ছা, তাড়াতাড়ি আই। তারা বসে আছে আর আমিও সুন্দর করে বিল মিটিয়ে দিলাম। আসলে তারা আমাকে কিছু গিফট করলো আর আমি কিছুই দিলাম না, তাই চিন্তা করলাম নাস্তার বিলটা আমি দিয়ে দেই, আর পরে ওদের কিছু গিফট করে দিব। আমি নাস্তার বিল মিটিয়ে পিছে ঘুরে দাঁড়ানোর সাথে সাথে সেই লেভেলের ভয় পেয়ে গেলাম, কারণ পিছনে তানভীর আর তোহা দাঁড়িয়ে আছে। তোকে আমি কি বলছিলাম? কই কিছুই না। বিল তো আমি দেবো বলছি, তাহলে তুই দিলি কেন? আরে আমি দেই আর তোরা দে, একই কথা। তাহলে রেগে যাচ্ছিস কেন? চিল কর তো। শালা, তুই অন্য জায়গা থেকে এই শহর আসছিস, এই শহরে তোর পরিবারে নাই, তাহলে কেন উল্টাপাল্টা ভাবে টাকা নষ্ট করছিস? আমরা কি বিল দিব না নাকি? দেখ ভাই, তোরা আমাকে টি শার্ট দিলি, আমিও নিলাম। এখন তোরা যদি আমাকে বিল পে করতে না দিস, তাহলে তো আমিও তোদের জিনিস নিব না। এইগুলো তোদের দিয়ে আমি আমার মতো করে চলে যাব। আচ্ছা যা, দে তুই, কিছুই বলবো না। কিন্তু এখানে তোর পরিবার নাই যার জন্য অর্থ সংকট করতে পারিস, তাই আমরা তোকে এই কথা বলছি। যেখানে বিকাশ, নগদ, রকেট এই অনলাইন টাকা ট্রান্সফার করার অ্যাপ আছে, সেখানে আমি অর্থ সংকটে কেমনে পড়বো? আমার টাকা শেষ হলে আব্বুকে বললে আব্বু বিকাশে টাকা পাঠিয়ে দিবে। সো নো চিন্তা, ডু ফুর্তি। এখন কি এখানে থাকবো নাকি? চল, আমার মেসেজ আইতে হবে, আমার কাজ আছে। আমিও যাব তোর সাথে, আর তোর ম্যাচটা ঘুরে আসি। আমিও যাব। তাহলে চল। তারপর আমরা তিনজনেই ম্যাচের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ম্যাচ সম্পর্কে আপনাদের আগে ধারণা দিয়ে দিছি। আমার ম্যাচ হচ্ছে বাড়ির সাইডে একটা রুম, যেটাতে আমি একাই থাকি। বললাম না, এটা ম্যাচ বললে ভুল হবে, এটা ভাড়া করা ব্যাচেলারের বাড়ি। আমরা ম্যাচের সামনে চলে আসলাম। 1 মিনিট, আমি ম্যাচের তালা খুলি। তারপর আমি ম্যাচের তালা খুললাম। সেখানে আমি আমার জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখছি। আসলে আমি আমার জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করি, কারণ জিনিসপত্র গুছিয়ে রাখলে আমার কখন কি প্রয়োজন হয় তা আমি খুব সহজে বের করতে পারি। আমার রুমে আছে একটা চৌকি, তার উপর তোষক, বালিশ আর কাঁথা। তার পাশে আছে আমার পড়ার টেবিল, যেটার উপরে পড়ার বই। আবার আমার রুমের এক সাইডে আছে কিচেন, আবার অ্যাটাচ বাথরুম। যা, তোরা চৌকির উপরে বয়, আমি চা বানাই। তারপর চলে গেলাম চা বানাতে। আচ্ছা, কি চা খাবি, রং চা নাকি দুধ চা? মামা, সব জায়গায় দুধ চা খাই, তোর হাতের 1 কাপ রং চা খাওয়া তো দেখি, কেমন টেস্ট?
তানভীর ঠিক বলছে, রং চা বানা। ওকে। তারপর রং চা বানিয়ে বিস্কিট চানাচুর নিয়ে তাদের পরিবেশন করলাম। তোকে বলছে চা দিতে, কিন্তু তুই বিস্কিট চানাচুর কেন দিলি? আরে তোরা আমার বাসায় প্রথম আসলি, তাই একটু আপ্যায়ন করতে চাইলাম আর কি। এখন থেকে এখানে রোজ আসা হবে আড্ডা দেওয়ার জন্য। তারপর তারা চা নিল। বাহ, তুই তো দারুণ রং চা বানাতে পারিস। থ্যাঙ্কস। মামা, আমি আসলে আমাকে অবশ্যই তোর হাতের রং চা খাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি তানভীর আর তোহার দেওয়া প্যাকেটগুলো আমার চোখের নিচে রাখলাম। পরে সাইমার জন্য যেটা কিনছি সেটার কথা মনে পড়লো, সেই প্যাকেটটাও খাটের নিচে রেখে দেই। তারপর আমি, তানভীর আর তোহা অনেকক্ষণ ধরে আড্ডা দেই। হঠাৎ তোহা বলে ওঠে, দোস্ত, আজ অনেকক্ষণ আড্ডা দিলাম, আজ আসি কেমন? আরে না, একসাথে লাঞ্চ করে নেই, তারপর যাইস। না রে, পরে বাসায় কথা শুনতে হবে। আমি আসছি, কাল দেখা হবে কেমন? বাই। আচ্ছা ভাই, ভালো থাকিস। বাই, ভালো থাকিস। তারপর তোহা চলে যায়। তানভীর, তুই সাইমাদের বাসা চিনিস? কেন, কি করবি? তার জন্য একটা জিনিস নিলাম, সেটা দিব তাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি নিলি সেটা তো আগে দেখা। আচ্ছা দাঁড়া। তারপর চোখের নিচ থেকে আমি প্যাকেটটা বের করি আর তানভীরের সামনে খুলি। ওয়াও, শালা তোর চয়েস তো জোস বেটা, সেই একটা জিনিস নিলি। এবার দে, আমি রাখি। তবে এটার সাথে একটা চকলেটও দিব। ওকে, তবে মেয়েটা তোকে যেভাবে ইনসাল্ট করতেছে তা আমার মোটেও ভালো লাগে না রে দোস্ত। তারপর তুই কেন যে এই মেয়েটার পিছনে পড়ে আছিস বুঝি না। আরে ভাই, মেয়েটা বলতে গেলে অনেক ভালো, কিন্তু তার সঙ্গ দোষের জন্য সে এমন হয়েছে। তো এখন এই টপিক বাদ দে আর আমাকে তার ঠিকানা দেখাই দে। চল তাহলে। দাঁড়া 1 মিনিট। আমি একটা খাতা বের করে তার পেজ ছিঁড়ে নেই আর সেটাতে সাইমার জন্য একটা মেসেজ লিখে দেই। সাইমা আপু, এই জিনিসটা আপনার জন্য দিলাম, আশা করি আপনি আমার উপহারটা গ্রহণ করবেন। সাথে আপনার পছন্দের জিনিস চকলেটও দিলাম। ইতি, হৃদয়। তারপর সাইমার স্কার্পের প্যাকেটে সেই কাগজটা রেখে দিলাম। মেসে তালা মেরে আমি আর তানভীর বেরিয়ে গেলাম। প্রথমে আমাকে দোকানে গিয়ে সাইমার জন্য একটা চকলেট নিতে হবে, তাই আমি দোকানে যাই আর সাইমার জন্য চকলেট নেই। এরপর সেই চকলেটটা প্যাকেটে রেখে দেই। আমি আর তানভীর যেতে লাগলাম সাইমার বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ তানভীর আমাকে বলে, দোস্ত, এই যে সাইমাদের বাড়ি। তুই দাঁড়া, আমি আসি। তারপর সাইমাদের বাড়ির সামনে যাই, দেখে একটা সিকিউরিটি গার্ড আছে। আমি সেখানে গিয়ে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। জি, কাকে চাই? চাচা, এই প্যাকেটটা আপনি সাইমা আপুকে দিয়ে দিয়েন, উনি এটা অর্ডার করছিল। আচ্ছা। বলে আমার থেকে প্যাকেটটা নিয়ে নেয় আর আমিও চলে আসি। যাক, এই কাজটা তো হলো। এখন শুধু জিনিসটা সাইমার কাছে পৌঁছালেই হলো। তারপর আমি তানভীরের কাছে চলে যাই। তানভীর, চল মেসে যাব, একসাথে লাঞ্চ করব। না রে দোস্ত, আমাকে বাসায় যেতে হবে। এক কাজ কর, তুই আমার সাথে আমার বাসায় চল, সেখানে দুজনেই একসাথে লাঞ্চ করে নিব। না, আমার মেসে কিছু কাজ আছে, সেটা করতে হবে। তুই আয় না মেসে। না রে দোস্ত, আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা আর আমি মেসে যাই। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। বাই। বাই, খোদা হাফেজ। তারপর তানভীর চলে গেল, আমিও রাস্তায় হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম মেসে। মেসে গিয়ে প্রতিদিনের মতো রান্না করতে হয়, সেটা করে খেয়ে নিলাম। ভালো লাগতেছিল না, তাই ফোনটা বের করে এফবিতে ঢুকলাম। ঢুকেই গ্রুপে এলাকার বন্ধুদের সাথে চ্যাট শুরু। অনেকক্ষণ তাদের সাথে গ্রুপে দুষ্টামি করলাম। তারপর ফোনটা রেখে বিকাল পর্যন্ত পড়লাম। চিন্তা করলাম আজকে বাহিরে নাস্তা করব, তাই বই রেখে মেসে তালা দিয়ে চলে গেলাম বাহিরে। যেহেতু এখন বিকাল, তাই আমিও একটু ঘুরতে বের হলাম। সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে চলে গেলাম একটি দোকানে। সেখানে কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি আবার বাহিরে হাঁটতে লাগলাম। সত্যি একা একা হাঁটতে অনেক ভালোই লাগে, আর যদি শান্ত পরিবেশ হয় তাহলে তো আরো মজা। সেখানে থাকবো আমি, আমার অনুভূতি, রাস্তা আর রাতের আকাশ। আমিও মজা করে হাঁটতে লাগলাম। বাঁচাও, আরে আজব, কে চিৎকার দিল? কেউ আমাকে বাঁচাও। আরে ভাই, কে বাঁচাও বাঁচাও করতেছে? কাউকে তো দেখতেছি না আমি। পরে আরো সামনে হাঁটতে লাগলাম। পরে দেখি গলির মধ্যে 5 জন ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করতেছে। সাথে সাথে আমি সেই মেয়েটার কাছে দিলাম দৌড়। একটা লাঠি দেখলাম,
সেটা নিয়ে মেয়েটার কাছে গিয়ে সেখানে থাকা ছেলেগুলোকে ইচ্ছা মতো মারি। তবে যেভাবে মারছি মনে হয় কিছু তো ভাঙবেই। সেই 5টা ছেলে পড়ে আছে আমার লাঠির বাড়ি খেয়ে, আর আমিও মেয়েটাকে নিয়ে আস্তে করে সেখান থেকে দূরে কোথাও চলে গেলাম। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করতে লাগলাম, আপু আপনি ঠিক আছেন তো? মেয়েটা চুপ করে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় মেয়েটা বেশি ভয় পেয়ে গেছে, তাই একদম চুপ হয়ে গেছে। আচ্ছা আপু, আপনি থাকেন কোথায়? আচ্ছা আপু, আপনি দাঁড়ান, আমি দোকান থেকে 1 বোতল পানি নিয়ে আসি। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, ওই জানোয়ারগুলো আবার আমাকে ধরে ফেলবে। প্লিজ আমাকে একা ছেড়ে যাবেন না। আচ্ছা আপনি শান্ত হন, আমি কোথাও যাব না, আপনার সাথেই আছি আমি। আমি মেয়েটার দিকে খেয়াল করলাম, মাশাআল্লাহ মেয়েটা অসম্ভব সুন্দরী, তাই তো জানোয়ারের দল ওনার উপর আক্রমণ করছে। আপু আপনি আমার সাথে আসুন। মেয়েটা কথা না বলে আমার সাথে যেতে লাগলো। আমরা একটা দোকানের সামনে আসি, সেখান থেকে আমি 1 বোতল পানি কিনে নেই। আপু এই নিন, পানি খেয়ে নিন। মেয়েটাও তার কাপা হাতে আমার থেকে পানির বোতলটা নিয়ে নেয় আর পানি খেতে লাগে। আমি খেয়াল করলাম মেয়েটার জামার বাম হাতার উপরের অংশ ছিঁড়ে গেছে আর তার জামার ওড়নাও নেই। আপু আপনি এখানে বসুন আর আপনার যা ইচ্ছা কিনে নিন, আমি একটু আসি। প্লিজ আমাকে একা রেখে যায়েন না। আপু জাস্ট 2 মিনিট। তারপর দিলাম একটা দৌড়। ভাগ্যিস কাছে একটা ফুটপাতের কাপড়ের দোকান দেখতে পেলাম, সেখান থেকে একটা ওড়না কিনেই আবার মেয়েটার কাছে চলে যাই। আপু নিন, এটা গায়ে জড়িয়ে নিন। মেয়েটাও তার কাপা হাতে আমার থেকে ওড়নাটা নেয় আর নিজের শরীরে জড়িয়ে নেয়। আপু এবার বলুন আপনি কোথায় থাকেন? আসো আমার সাথে। যাক ভালোই হলো, এখন অন্তত মেয়েটা কথা বলল। আমিও মেয়েটাকে ফলো করতে লাগি। একটা বাড়ির সামনে এসে মেয়েটা থেমে যায় আর বলে, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। আরে আপু, আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি তাকে বাঁচাতাম, এতে থ্যাংক ইউ দেওয়ার কিছুই নাই। আচ্ছা আমি আসি, ভালো থাকবেন। বলে সেখান থেকে চলে আসলাম আর সোজা মেসে চলে গেলাম। মেসে গিয়ে দেখি আম্মু আমাকে অনেকগুলো মিস কল দিচ্ছে। আমিও কল ব্যাক করি। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? হারামজাদা, কয়বার কল দিছি তোকে? আমাদের কি টেনশন হয় না তোর জন্য? আরে আম্মু আমার কথাটা শুনো, তারপর যা মন চাই বলিও। তার